প্রিয় নার্সিং শিক্ষার্থী প্রত্যেককে দ্বিতীয় শুভেচ্ছা। আমি কিছুটা সময় নিব। প্রথমে ক্লাসের লিঙ্কটি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করার পর আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারা একটু কমেন্টস করুন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আপনারা একটু কমেন্টস করুন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আমি কথা কন্টিনিউ করি। প্রথমে আমার পরিচয়, আমি প্রদীপ মণ্ডল। আমি একজন রেজিস্টার্ড নার্স। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমি পাবলিক হেলথ নার্সিং এর উপর পোস্ট বেসিক বিএসসি কমপ্লিট করেছি এবং স্পেশালি আইসিইউর উপর ট্রেন আপ করা আছে আমার। আর ওয়ার্কিং প্লেস অনুযায়ী আইসিইউ ডিপার্টমেন্টে 5 ইয়ার্স এবং ইমার্জেন্সি ডিপার্টমেন্টে 4 ইয়ার্স, টোটাল 9 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। বেশি কথা বলবো না যেহেতু রোজার সময় প্রত্যেকেই আর সারাদিন অনেক কাজকর্ম প্ল্যানে রয়েছে। আজকে আপনাদের নার্সিং টেকনিক্যাল ব্যাচের প্রথম ক্লাস। এই ক্লাসটি আপনাদের জন্য খুবই দারুণ হতে চলছে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করা হবে, নার্ভাস সিস্টেম। আপনারা জানেন আমি যে ব্যাচটি ওপেন করেছি, আপনাদের ক্লাসের ডেট দেওয়া ছিল 25শে মার্চ। 25 তারিখ থেকে ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের এক্সাম যেহেতু সামনে, এর জন্য আমি ঈদের আগেই ক্লাসটা শুরু করছি। আপনাদের ঈদের ছুটিতে কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে। যদি ঈদের আগে 2-3টা ক্লাস নেওয়ার সম্ভব হয় সেগুলো আপনারা বাসাতে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর ক্লাসটা একটু শেয়ার করে দিন আমার প্রিয় স্টুডেন্টস যারা লাইভে রয়েছেন। যদি মনে করেন যারা কমেন্টসে সালাম জানাইছে প্রত্যেক ওয়ালাইকুম সালাম। আপনারা এখনো যারা আমার এই ব্যাচে অ্যাডমিশন হন নাই, দ্রুত অ্যাডমিশন হতে পারেন। আমার বিশ্বাস আপনারা আমার ব্যাচে অ্যাডমিশন হলে অনেক ইনফরমেশন জানতে পারবেন, আপনার নলেজ অনেক ডেভেলপমেন্ট হবে, আপনার ওয়ার্কিং স্কিল অনেক ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? ওভারঅল সব কিছুর দিক থেকে আপনারা লাভবান হবেন। মাত্র 250 টাকা কোর্স ফি। 250 টাকা বর্তমান সময়ে কোনো নার্সিং কোর্স আছে কিনা আমার জানা নাই। সাউন্ড কম হচ্ছে, আচ্ছা, ওকে। তা দ্রুত আপনারা অ্যাডমিশন হয়ে যান, হ্যাঁ? অলরেডি কয়েক মিনিট ওভার করে ফেলছে, এর জন্য দুঃখ প্রকাশ করছি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে। আজকে নার্ভাস সিস্টেমের ক্লাসটি এখানে আউটলাইন দেওয়া রয়েছে। নার্ভাস সিস্টেমের যে এই 9টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ক্লাসটি। আপনারা কনসেন্ট্রেশন ধরে রাখবেন, ঠিক আছে? আপনারা যদি শেখার আগ্রহ থাকতে পারেন তাহলে অনেক নতুন নতুন ইনফরমেশন আপনারা পাবেন, ঠিক আছে? যে ইনফরমেশনগুলো আপনাদের কাছে মনে হচ্ছিল যে মানে জটিল বা বুঝতে অসুবিধা হতো বা কনফিউশন ছিল, সেগুলো ক্লিয়ার হবে না। আপনারা ডিপ্লোমা বলেন বা বিএসসি বলেন, নার্ভাস সিস্টেম অনেকবার পড়াশোনা করেছেন, পরীক্ষা দিয়েছেন, নিজেরা বর্তমানে স্টাডি করছেন। এরপরেও আমি চেষ্টা করব নতুন নতুন ইনফরমেশন দিয়ে আপনাদের নার্ভাস সিস্টেমটাকে আরো সুন্দর রাখা, আমার ক্লাসের সাথে কনসেন্ট্রেশন ধরে রাখা, ঠিক আছে? ওকে, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। নার্ভাস সিস্টেমের প্রথমে বলেছি ইম্পর্টেন্স অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের গুরুত্বটা কি? হ্যাঁ, নার্ভাস সিস্টেমের গুরুত্বটা কি? আপনি একটা বিষয় মনে করুন, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি কারণে? হ্যাঁ, কোন নার্ভের কারণে আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন? অথবা এখন দিন না রাত আপনি যে ডিসপ্লেটা দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণটাই নার্ভাস সিস্টেমের কাজ, ঠিক আছে? বলছে যে ইট ইজ দ্য ফার্স্ট অ্যাপারিং কন্ট্রোল সিস্টেম অফ দ্য বডি। কন্ট্রোল সিস্টেম অফ দ্য বডি, এক কথায় যেটা বলতে গেলে, যদি নার্ভাস সিস্টেম যদি আমাদের ডিসকানেক্ট হয়ে যায়, হ্যাঁ, যদি ডিসকানেক্ট হয়ে যায়, এটা নার্ভাস সিস্টেমে যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আমাদের এনভায়রনমেন্টের সাথে আমরা কানেকশন থাকবো না। আপনারা যারা স্পাইনাল কর্ড পেশেন্ট ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট যারা দেখেছেন তারা নিশ্চয় জানেন যে এই পেশেন্টগুলো পেইন দিলে তারা বুঝতে পারে না, হ্যাঁ?
পেইন দিলে তারা বুঝতে পারে না, মুভমেন্ট করতে পারে না, ঠিক আছে। এদের বাউল, তারপরে ইউরিনারি সিস্টেমগুলো ডিসকানেক্ট হয়ে থাকে, তারা কন্ট্রোলে থাকে না। এক কথায় আমাদের যে ইনভায়রনমেন্টে কি কি রয়েছে, আমাদের এয়ার রয়েছে, ওয়াটার রয়েছে, সেন্স রয়েছে, হ্যাঁ। আমাদের ইনভায়রনমেন্টের যে বিষয়গুলো এই সঙ্গে আমাদের কানেকশন করে রাখছে। আমাদের যে শরীরটা, আমাদের নিজের যে শরীর, এই শরীরটা আমাদের ইনভায়রনমেন্টের সাথে কানেক্টেড করছে একমাত্র নার্ভাস সিস্টেম। ওকে। এর জন্য আপনি চোখে দেখতে পাচ্ছেন, কানে শুনতে পাচ্ছেন, খাবার খেলে টেস্ট পাচ্ছেন, আপনি মুভমেন্ট করতে পাচ্ছেন, মশার কামড় দিলে আপনি সেটাকে সরাচ্ছেন, কোনো কিছু দেখলে ভয় পাচ্ছেন। সব কিছুই আপনার নার্ভাস সিস্টেমের নীলা খেলা যেটাকে বলা হয়ে থাকে। আচ্ছা, আমরা আস্তে আস্তে ইনফরমেশন জানতে পারবো, ঠিক আছে। না, নার্ভাস সিস্টেমের ডেফিনেশন দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নিন। শর্টকাটটা যেটা একটু ছোট্ট আকারে দেওয়া রয়েছে, যে নার্ভাস সিস্টেম ইজ দ্য সিস্টেম দ্যাট কন্ট্রোল অফ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য বডি। আমাদের শরীরের অল অ্যাক্টিভিটি কন্ট্রোলস আমাদের নার্ভাস সিস্টেমেই করে থাকে। এখন পড়াশোনাতে আসি, যেটা আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে। এর আগে যে কথাগুলো বলেছি এগুলো বেসিক কথা, আপনাদের আগ্রহ জাগানোর জন্য বলা হয়েছে। কিন্তু আপনারা যেহেতু কোর্সে ভর্তি হয়েছেন বা যারা লাইভে রয়েছেন ক্লাসে, আপনাদের এখান থেকে কি শিখবেন, হ্যাঁ, পরীক্ষাতে কি আসতে পারে। খুবই সিম্পল একটা কোশ্চেন, যে নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করছে, এটা প্রত্যেকে জানেন যে নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করছে। যারা লাইসেন্স প্রিপারেশন নিচ্ছেন, এই ব্যাচে অ্যাডমিশন হয়েছে অনেকেই স্টুডেন্ট, অনেকেই লাইসেন্সের প্রিপারেশন রয়েছে। এই বছরের লাইসেন্স পরীক্ষাতে মাত্র ডিপ্লোমাতে আপনার 20% পাস করছে। মানে খুবই খারাপ নিউজ, একটাই কারণ, এরা বেসিক ইনফরমেশন মোটেও জানে না। হ্যাঁ, আমার কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সবকিছু শেখানো হবে। তো প্রথমেই বলা হয়েছে যে নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করছে। সেই দুই ভাগের নাম কি? সিএনএস এবং পিএনএস। হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, প্রথমত মুখস্থ করবেন, নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেকেন্ড স্টেপ, পরীক্ষাতে আসতে পারে যে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট কোনটি? হুইচ পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, হুইচ পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট কোনটি? মুখস্থ করবেন ব্রেন এবং স্পাইনাল কর্ড। এই দুইটা পার্ট হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। তাহলে আপনার প্রথমত জানলাম যে নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেই দুই ভাগের নাম হচ্ছে সিএনএস এবং পিএনএস, বলা হয় সংক্ষিপ্ত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। মনে রাখার কৌশল, সেন্ট্রাল মানে প্রধান, আমাদের নার্ভাস সিস্টেমের প্রধান কি? ব্রেন এবং স্পাইনাল কর্ড। পেরিফেরাল মানে কি? পেরিফেরাল মানে দূরবর্তী। হুম, পেরিফেরাল এরিয়া বলা হয় না, পেরিফেরাল এরিয়া। মনে করেন এটা যদি সেন্ট্রাল পয়েন্ট হয়, এইখানে যদি কোনো কিছু অবস্থান থাকে, এখানে যদি কোনো অবস্থান থাকে, এই সেন্ট্রাল পয়েন্ট থেকে দূরে যে অবস্থানটাকে সেটাকে পেরিফেরাল বলা হয়। তাহলে কি বলছে? আমাদের নার্ভাস সিস্টেম ব্রেন, এটা যদি ব্রেন হয়ে থাকে এবং এই পর্যন্ত যে স্পাইনাল কর্ড হয়ে থাকে, ব্রেন থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত নাম্বার ওয়ান অথবা টু, নাম্বার 1 2 অ্যাট লাস্ট নাম্বার 1 পর্যন্ত স্পাইনাল কর্ড চলে আসে। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলছে ব্রেন ব্রেন এবং স্পাইনাল কর্ড হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রধান, এবং স্পাইনাল কর্ড এবং ব্রেন থেকে যে নার্ভ গেছে আমাদের, হ্যাঁ, স্পাইনাল নার্ভ এবং ক্রেনিয়াল নার্ভ, হ্যাঁ, স্পাইনাল থেকে স্পাইনাল নার্ভ গেছে, ক্রেনিয়াল থেকে ক্রেনিয়াল নার্ভ গেছে, 31 পেয়ার্স এবং 12 পেয়ার্স। এই নার্ভগুলো পেরিফেরাল এরিয়া, আমাদের একদম পায়ের পা পর্যন্ত যে নার্ভগুলো সাপ্লাই গেছে, এগুলোকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আপনাদের মনে রাখার কৌশল আমি তৈরি করে দিলাম, যে কিভাবে মনে রাখবো যে আমাদের নার্ভাস সিস্টেমের পার্ট হচ্ছে দুইটা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই কথা দ্বারা আমরা বুঝতে পারছি সেন্ট্রাল মানে প্রধান, হ্যাঁ, প্রধান কার্যালয় ব্রেন এবং স্পাইনাল কর্ড হচ্ছে প্রধান কার্যালয়। পেরিফেরাল মানে দূরবর্তী স্থানে। তাহলে দূরবর্তী স্থানে নার্ভাস সিস্টেমে কোনগুলো রয়েছে? আমাদের স্পাইনাল নার্ভ যেগুলো রয়েছে সেগুলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট, যেগুলো ক্রেনিয়াল নার্ভ আছে সেগুলো ক্রেনিয়াল নার্ভাস সিস্টেমের পার্ট, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট। ওভার কথা যদি বলা হয়, নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মেন পার্ট হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড,
পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সোমাটিক নার্ভ এবং অটোনমিক নার্ভ। সোমাটিক নার্ভ এবং অটোনমিক নার্ভ। সোমাটিক নার্ভাস সিস্টেম কোনগুলো, যেগুলো ভলেন্টারি মুভমেন্ট, আর ইনভলেন্টারি মুভমেন্ট সেগুলো হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট। এই পর্যন্ত আপনারা মুখস্থ করেন, এই স্লাইড থেকে কিন্তু পরীক্ষাতে আসবে। এবং যারা জব প্রিপারেশন নিচ্ছেন, যারা অ্যাডভান্স লেভেলে শিখতে চান, তারা ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে ডিপলি ইনফরমেশন মুখস্থ করতে হবে। ব্রেন এবং স্পাইনাল কর্ড এগুলো আমার স্লাইডে দেওয়া রয়েছে, আস্তে আস্তে আমরা আসতে যাব। ওকে, তাহলে এই স্লাইড থেকে আপনারা মুখস্থ করবেন যে নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবং আরও মুখস্থ করবেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মেন পার্ট হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করেছে, সোমাটিক নার্ভাস সিস্টেম এবং অটোনমিক নার্ভাস সিস্টেম। আপনাদের একটা ফিগার নিয়ে আসা হয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ছবি নিয়ে আসা হয়েছে, যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছে। সেন্ট্রাল মানে প্রধান, এই যে দেখেন ব্রেন, হ্যাঁ, এই ব্রেন, ব্রেন, আর এটা কি স্পাইনাল কর্ড। এই যে ব্রেনের শেষ থেকে মিডল অফ থেকে ব্রেন থেকে স্পাইনাল কর্ড চলে আসছে। স্পাইনাল কর্ড কত দূর চলে আসছে, লাম্বার 1 থেকে লাম্বার 2, লাম্বার 1 এবং লাম্বার 2 পর্যন্ত আমাদের স্পাইনাল কর্ড এসে থাকে। স্পাইনাল কর্ডের লেন্থ কত, 18 সেন্টিমিটার, 18 ইঞ্চি, 18 ইঞ্চি এবং 45 সেন্টিমিটার। পরীক্ষাতে আসে স্পাইনাল কর্ডের লেন্থ কত, স্পাইনাল কর্ড কত দূর এসেছে আমাদের শরীরের, স্পাইনাল কর্ডের কেন হয় যে আপনাদের লাম্বার পাংচার করা হয়, স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় লাম্বার 3 থেকে লাম্বার 4, অথবা লাম্বার 4 থেকে লাম্বার 5 এর সাবঅ্যারাকনয়েড স্পেস বা ইন্টারভার্টিব্রাল স্পেসে দেওয়া হয়। কেন দেওয়া হয়, যাতে স্পাইনাল কর্ড যে পর্যন্ত এসেছে এই স্পাইনাল কর্ডের শেষ থেকে আপনাদের লাম্বার পাংচার করা হয় সাবঅ্যারাকনয়েড স্পেসে, যাতে স্পাইনাল কর্ডের জন্য কোনো ইনজুরি না হয়। সেইগুলো পরে আমরা জানতে পারবো একে একে। আমরা এই ফিগার দ্বারা মুখস্থ করব যে সেন্ট্রাল মানে প্রধান, ব্রেন এবং স্পাইনাল কর্ড, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের। কিন্তু আরেকটা ফিগারে দেখেন, এই যে সুতার মতন এগুলো কি নার্ভ, এগুলোর নাম কি নার্ভ। আমাদের শরীরে নার্ভ আসছে, নার্ভ পরীক্ষাতে আসে সব থেকে লংগেস্ট নার্ভ কোনটা, হ্যাঁ, লংগেস্ট নার্ভ কোনটা, কেউ বলতে পারবেন? লংগেস্ট নার্ভ কোনটা, লার্জেস্ট নার্ভ কোনটা? দুইটাই মুখস্থ করতে হবে, ক্রেনিয়াল, ক্রেনিয়াল এবং স্পাইনাল, হ্যাঁ, দুইটাই মুখস্থ করতে হবে যে ক্রেনিয়াল নার্ভ কোনটা এবং স্পাইনাল নার্ভ কোনটা। এগুলো আপনাদের জানতে হবে এবং শিখতে হবে। তাহলে মনে রাখার কৌশল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড, এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে যে আমাদের এক্সট্রা যে নার্ভগুলো রয়েছে 31 পেয়ার্স এবং 12 পেয়ার্স, 31 জোড়া এবং 12 জোড়া যে নার্ভ রয়েছে, এই নার্ভগুলো হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমে অনেক ফাংশনস রয়েছে, আপনারা জানেন যে আমাদের চিন্তা করতে সাহায্য করে, মনে রাখতে সাহায্য করে, মেমোরি, হ্যাঁ, এই মেমোরি যে সময় লস হয় তার বলে ডিমেনশিয়া, হ্যাঁ, ডিমেনশিয়া বলা হয়। ডিমেনশিয়ার রোগ থেকে কি হয়, আলঝেইমার্স ডিজিজ হয়, হ্যাঁ। আমাদের শেখাতে সাহায্য করে, লার্নিং, আপনারা যে শিখছেন এটা কি আমাদের নার্ভাস সিস্টেমে কাজ করছে। আমরা যে ফিলিং, আমাদের হ্যাপি মুড, স্যাড মুড, এগুলো সম্পূর্ণটাই নার্ভাস সিস্টেমের কাজ। এছাড়া কি করছে, মুভমেন্ট করতে সাহায্য করে, ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন করতে সাহায্য করে, সেন্স নিতে সাহায্য করে, স্পেশালি দেখতে, হেয়ার, টেস্ট, ট্রাস্ট, হ্যাঁ। আমাদের বৃষ্টির পানি শরীরে পড়তেছে, সেগুলো আমরা টাচের মাধ্যমে বুঝতে পারে। স্লিপ, আমাদের ঘুমাতে সাহায্য করে, হ্যাঁ। আমাদের সেরোটিন, সেরোটিন নামে আপনাদের নিউরো ট্রান্সমিটার রয়েছে, এই সেরোটিন আমাদের কি ঘুমাতে সাহায্য করে, আমাদের হার্ট বিটিং করতে সাহায্য করে, ব্রিথিং দিতে সাহায্য করে, হ্যাঁ। স্ট্রেসফুল সময় সিচুয়েশনে রেসপন্স করতে সাহায্য করে, ডাইজেশন করতে সাহায্য করে। অনেক কাজ, নার্ভাস সিস্টেমের অনেক কাজ। এখানে মাত্র 8টা পয়েন্ট আপনাদের জন্য দেওয়া রয়েছে। এগুলো পরীক্ষাতে আসে না, কিন্তু আপনাদের জানতে হবে, যেহেতু নার্ভাস সিস্টেমের নিয়ে স্টাডি করছেন, এর জন্য আপনাদের এগুলো শিখতে হবে, নার্ভাস সিস্টেমের ফাংশনগুলো। এখন আসছে ব্রেন। যেহেতু আমরা জানি সিএনএস এর পার্ট হচ্ছে, সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট একটা হচ্ছে ব্রেন। ব্রেন, ব্রেন সম্পর্কে আপনি অ্যাট লাস্ট 5 সেন্টেন্স মুখস্থ করবেন, 5টা ইনফরমেশন আপনাকে মুখস্থ থাকা লাগবে। কি কি মুখস্থ করবেন, ব্রেনের ওয়েট কত, 1.4 কেজি, এবং আমাদের শরীরের ব্রেনটি সব থেকে ওয়েট এবং সব থেকে ভারী ওজন হচ্ছে ব্রেন, ঠিক আছে, ঠিক আছে। ব্রেনের পার্ট কয়টি, 3টা পার্ট। ব্রেনের পার্ট কয়টি, 3টা পার্ট। একটু কমেন্টস করুন তো ব্রেনের 3টা পার্টের নাম।
ব্রেনের যে তিনটা পার্টের নাম, সেই তিনটা পার্টের নাম আপনার একটু কমেন্টস করুন। ব্রেনের তিনটা পার্ট, ব্রেনের তিনটা পার্টের মধ্যে এক নম্বর পার্টের নাম কি? সেরিব্রাম। সেরিব্রাম, ব্রেনের তিনটা পার্টের নাম, একটা পার্টের নাম সেরিব্রাম। সেরিব্রাম সব থেকে বড় অংশ, পরীক্ষাতে আসে, এবার লাইসেন্স পরীক্ষা আসছে। হ্যাঁ, হুইচ ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন। এবার লাইসেন্স পরীক্ষায় দেখলাম ডিপ্লোমা না বিএসসি, যেহেতু যে কোনো একটা গ্রুপের চুজ দ্য বেস্ট অ্যান্সার এসেছে, যে হুইচ ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন। হ্যাঁ, হুইচ ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন। হ্যাঁ, ব্রেনের যে তিনটা পার্ট রয়েছে, সেরিব্রাম, সেরিব্রাম এবং ব্রেন স্টিম। ব্রেনের যে তিনটা পার্ট রয়েছে, সেরিব্রাম, সেরিব্রাম এবং ব্রেন স্টিম, এর মধ্যে সব থেকে বড় পার্ট কোনটা? মস্তিষ্কের সব থেকে বড় পার্ট হচ্ছে সেরিব্রাম। এই সেরিব্রামে যদি স্ট্রোক হয়, সেরিব্রামে যদি স্ট্রোক হয়, তাহলে কি হয়? এটাকে ইন্ট্রাসেরিব্রাম হ্যামোরেজ বলা হয়, আইসিএইচ বলা হয়, ইন্ট্রাসেরিব্রাম হ্যামোরেজ বলা হয়। এই ব্রেনের সেরিব্রাম সব থেকে বড়, এই ব্রেনে যদি স্ট্রোক হয়ে থাকে সেটাকে বলা হয় আইসিএইচ, ইন্ট্রাসেরিব্রাম হ্যামোরেজ। সেরিব্রামের কাজ কি? চিন্তা করতে সাহায্য করে, কথা বলতে সাহায্য করে, মনে রাখতে সাহায্য করে, আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, দেখা, শোনা, স্পর্শ, এগুলো সব কাজ করে আমাদের সেরিব্রামের কাজ। এই যে কাজল রেখা, সৈয়দি পাওল অনেকেই লিখছে সেরিব্রাম, সেরিব্রাম, স্পাইনাল কর্ড না, স্পাইনাল কর্ড না, ব্রেন স্টিম। ব্রেনের তিনটা পার্ট, সেরিব্রাম, সেরিব্রাম এবং ব্রেন স্টিম। রোকেয়া কমেন্ট করছে, সুন্দর রাইট অ্যান্সার দিয়েছে রোকেয়া। তাহলে আমরা জানলাম যে ব্রেনের মোট তিনটা পার্ট, সেরিব্রাম, সেরিব্রাম এবং ব্রেন স্টিম। এর মধ্যে সব থেকে বড় পার্টের নাম হচ্ছে সেরিব্রাম, এবং সেরিব্রামে যদি রক্তক্ষরণ হয়ে থাকে সেটাকে বলা হয় আইসিএস, ইন্টারসেরিব্রাল হ্যামোরেজ। আপনাদের জন্য ফিগার নিয়ে এসেছি, একটা ছবি নিয়ে এসেছি। হ্যাঁ, মৌসুমি কমেন্টস করছে, মৌসুমি কমেন্টসটা সঠিক হয়েছে, হাসিনার কমেন্টসটাও সঠিক হয়েছে। সঠিকটা মুখস্থ করলে আপনাদের পরীক্ষাতে আসে, এখান থেকেও পরীক্ষা আসে যে ব্রেনের সব থেকে বড় পার্টের নাম কি, এরপরে ব্রেনের কয়টি পার্ট রয়েছে। হ্যাঁ, এই যে ছবিতে, এই যে এটা হচ্ছে কি সেরিব্রাম, হ্যাঁ, এটা হচ্ছে সেরিব্রাম, হ্যাঁ, এটা হচ্ছে সেরিব্রাম, সেরিব্রাম। সেরিব্রাম কোনটা? এই যে এটা হচ্ছে সেরিব্রাম, এই যে ফুলকপির মতন দেখতে, হ্যাঁ, ফুলকপির মতন দেখতে সেরিব্রাম, এটাকে বলে সেরিব্রাম। আর এই যে আমি বলি আইসক্রিম, আইসক্রিমের একটা লাঠি থাকে না, এই লাঠির ওপরেই তো আইসক্রিমটা থেকে থাকে। তাহলে যে লাঠির ওপরে, যেটার ওপরে আপনার সম্পূর্ণ ব্রেনটাই ভর দিয়ে রয়েছে, সেটাকে বলে ব্রেন স্টিম। এটার নাম হচ্ছে ব্রেন স্টিম। তাহলে ব্রেনের তিনটা পার্ট, এক হচ্ছে সেরিব্রাম, এই যে সেরিব্রামটা সব থেকে লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন। এবার সেরিব্রাম যেটা ব্যাক সাইডে থাকে আমাদের ব্রেনের, হেডের, এবং ব্রেন স্টিমের ওপরে আমাদের সেরিব্রাম এবং সেরিব্রাম দুইটা নির্ভর করে আছে। ওকে, আপনারা এই ছোট ছোট ইনফরমেশনগুলো একটু লিখে রেখে, এরপর আমরা শিখবো কি সেরিব্লাম। হ্যাঁ, সেরিব্লাম সম্পর্কে শিখবো, সেরিব্লাম সম্পর্কে শিখবো, যেটা ফুলকপির মতন দেখতে পেছনে রয়েছে ব্রেনের। যে সেরিব্রাম, সেরিব্রাম সম্পূর্ণ পার্ট, লার্জেস্ট পার্ট ছিল সেরিব্রাম, আর এটা সেরিব্লাম। ঠিক আছে, সেরিব্লামের কোথায় রয়েছে? এটি ব্রেনের নিচের পেছনের দিকে থাকে। এর কাজ কি? শরীরে ভারসাম্য বজায় রাখা, চলাফেরা করতে সাহায্য করে, অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া সমন্বয় করতে সাহায্য করে, হাঁটা এবং দাঁড়াতে সাহায্য করে। ব্রেন স্টিম, ব্রেন স্টিম সব থেকে ব্রেনের পার্টের মধ্যে খুবই ডেঞ্জারাস পার্ট। ব্রেন স্টিমে যদি ইনফেকশন হয়, ব্রেন স্টিমে যদি আঘাত পায়, মানুষ বেশি সময় বাঁচতে পারে না। হুম, এই ব্রেন স্টিমে যদি কেউ ইনজুরি হয়ে থাকে কোনো কারণে, আর্ট্রিয়ে বা ট্রমাটিক বা ফিজিক্যাল অ্যাসাল্ট বলেন, ফল ফ্রম হাইট বলেন, হ্যাঁ, বা স্ট্রোক করে থাকে, ব্রেন স্টিমে যদি কোনো ডিজিজ হয়ে থাকে বা ব্রেন স্টিমে কোনো কারণে যদি আঘাত পেয়ে থাকে, তাহলে মানুষ বেশি দিন বাঁচতে পারে না, নিশ্চিত মৃত্যু হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি বলছে? ব্রেন স্টিমের কাজ হচ্ছে মেরুদণ্ডের সাথে সংযুক্ত। এই ব্রেন স্টিম থেকে আমাদের কি স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড এই ব্রেন স্টিম থেকেই আমাদের তৈরি হয়েছে। এর জন্য বলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট হচ্ছে দুইটা, ব্রেন এবং স্পাইনাল কর্ড। এই ব্রেন থেকেই, ব্রেন স্টিমের পরে মিডল অবলিভিয়ান থেকে আপনার স্পাইনাল কর্ড তৈরি হয়েছে। এখানে এই এমসিকিউটা খুব মুখস্থ করে রাখবেন, যে ব্রেন স্টিমের পাঁচ এক কথা ভাইটাল সাইন। ভাইটাল সাইন দেখি না? ভাইটাল সাইনে কি দেখি? আমরা টেম্পারেচার দেখি, পালস দেখি, হ্যাঁ, টেম্পারেচার, পালস, রেসপিরেশন রেট দেখি, বিপি দেখি, ব্লাড প্রেশার দেখি। এই চারটা কাজই হচ্ছে ব্রেন স্টিমের কাজ। শ্বাস প্রশ্বাস, রেসপিরেশন, হৃদস্পন্দন, হার্টবিট নিয়ন্ত্রণ করা এবং
রক্তচাপ কাজ করে কোথায়? আমাদের ব্রেন স্টিম অথবা মিডুলা অবলিকুলার ব্রেন স্টিমের মাধ্যমে। ব্রেন স্টিমের ফাংশনগুলো দিয়েছে, এই যে ব্রেথিং, হার্ট রেট, ব্লাড প্রেশার, স্লিপ অ্যান্ড অ্যাপনিয়াস, হ্যাঁ, এগুলো সম্পূর্ণটাই ব্রেন স্টিমের কাজ। স্পাইনাল কর্ড, নেক্সট হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড সম্পর্কে আমরা জানবো। এটা যদি ব্রেন হয়ে থাকে, এটা যদি ব্রেন হয়ে থাকে, এই যে ব্রেন স্টিম, এই যেটা হচ্ছে যদি ব্রেন হয়ে থাকে এটা ব্রেন স্টিম, এবং ব্রেন স্টিম থেকে এখান থেকে যে লাইনটা বের হয়ে এসেছে এটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড কত দূর এসেছে? লাম্বার 1 এবং লাম্বার 2, লাম্বার 1 এবং লাম্বার 2 পর্যন্ত স্পাইনাল কর্ড এসে থাকে। ঠিক আছে, এই পর্যন্ত এটা মুখস্থ করবেন। স্পাইনাল কর্ডের লেন্থ কত? 18 ইঞ্চি এবং 45 সেন্টিমিটার মেলদের, এবং ফিমেলদের কত? 43 সেন্টিমিটার। ফিমেলদের 43 সেন্টিমিটার হচ্ছে স্পাইনাল কর্ডের লেন্থ। স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের, মেরুদণ্ডের স্নায়ুতন্ত্রের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের গুরুত্বপূর্ণ পার্ট, যেটা ব্রেন এবং স্পাইনাল কর্ড ছিল। এটার লোকেশন হচ্ছে ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে থাকে, আমাদের ব্রেনের নিচে মিডুলা অবলিগেন্টা থেকে শুরু হয়। লাম্বার 1 এবং লাম্বার 2, হ্যাঁ, লাম্বার 1 এবং লাম্বার কয়টি রয়েছে? লাম্বার রয়েছে 5টা, এর মধ্যে লাম্বার 2 পর্যন্ত স্পাইনাল কর্ড চলে যেতে পারে। লেন্থ হচ্ছে 18 ইঞ্চি এবং 45 সেন্টিমিটার, দুইটা মহিলাদের। ফিমেলদের 43 সেন্টিমিটার। স্পাইনাল কর্ড ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরি, এই যে দেখছেন যে সার্ভাইকাল কলার একটা দেওয়া রয়েছে পেশেন্টদের। স্পাইনাল কর্ড ইনজুরি, সার্ভাইকালে যদি ইনজুরি হয়ে থাকে স্পাইনাল কর্ড ইনজুরি। মেরুদণ্ডের আঘাত, মেরুদণ্ডে যদি কোনো কারণে আঘাত পেয়ে থাকে বা স্পাইনাল কর্ড কেটে যায় তাহলে পেশেন্ট কি হবে? প্যারালাইজড হবে। ক্লাসে প্রথমে আপনাদের বলেছিলাম যে আমাদের যে এনভায়রনমেন্ট রয়েছে এই এনভায়রনমেন্টের সাথে আমাদের কানেকশন করে দেয়, কমিউনিকেশন করতে সাহায্য করে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমে যদি ইনজুরি হয়, এই যে কোনো কারণে যদি ইনজুরি হয়, কোনো কারণে যদি কেটে যায় তাহলে কি হবে? প্যারালাইসিস। প্যারালাইসিস কাকে বলে? যদি সেন্সেশন হেরে যায় বা হারিয়ে যায় আমাদের শরীর থেকে, সেন্সেশন যদি লস হয়, আমরা যদি এনভায়রনমেন্টের সাথে কানেকশনের থেকে দূরে সরে দেবে, সেই সময় কিন্তু প্যারালাইসিস হয়ে যাবে। ওকে, স্পাইনাল কর্ড ইনজুরি। স্পাইনাল কর্ড ইনজুরিকে বিভিন্ন রকম নাম বলা হয়। স্পাইনাল কর্ড ইনজুরির কারণে যদি আমাদের শরীরে প্যারালাইজ হয়ে থাকে, এই প্যারালাইজগুলোকে বিভিন্ন নাম বলা হয়। যদি আমাদের সার্ভাইকাল সার্ভাইকাল 1 থেকে 4 পর্যন্ত যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে থাকে সেটাকে বলে ট্যাট্টাফ্লেজিয়া। ট্যাট্টাফ্লেজিয়া, ট্যাট্টাফ্লেজিয়া কাকে বলবো? শুধু আমাদের ফেসটুকু, শুধু আমাদের ফেসটুকু আমাদের সেন্সেশন থাকবে, শুধু আমাদের ফেসটুকু সেন্সেশন থাকবে, এবং আমাদের সার্ভাইকালের নিচে থেকে, হ্যাঁ, আপার লিম্ব এবং লোয়ার লিম্ব, হ্যাঁ, আপার লিম্ব এবং লোয়ার লিম্ব, আপার লিম্ব এবং লোয়ার লিম্ব যদি প্যারালাইজড হয়ে যেতে থাকে সেই সময় আমরা কি বলবো? ট্যাট্টাফ্লেজিয়া। খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার বিএনএমসি এবং জব প্রিপারেশন, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি প্রশ্ন আসে যে আমাদের শরীরের নিচের অংশ, সম্পূর্ণ নিচের অংশ যদি প্যারালাইজড হয় সেটাকে কি বলা হয়? কোয়াড্রাফ্লেজিয়া অথবা টেট্রাফ্লেজিয়া বলা হয়। যদি লোয়ার লিম্ব হয়, হ্যাঁ, যদি লোয়ার লিম্ব হয় সেটাকে প্যারাপ্লেজিয়া বলা হয়। যদি লোয়ার লিম্ব হয় সেটাকে প্যারাপ্লেজিয়া বলা হয়। এই যে থোরাসিক 2 এবং 6 এর মধ্যে যদি ইনজুরি থেকে সেটাকে প্যারাপ্লেজিয়া বলা হয়। লোয়ার লিম্ব দেখেন, দুই হাত ভালো আছে, পা শুধু দুই পা কোমর থেকে, এই যে কোমর থেকে যদি নিচে অবশ্যই থাকে সেটাকে প্যারাপ্লেজিয়া বলে। তাহলে দুইটা মুখস্থ করাইলাম আপনাদের। ট্যাটাফ্লেজিয়া, টিপি মনে রাখবেন, টিপি। টিতে হচ্ছে ট্যাটাফ্লেজিয়া, টিতে হচ্ছে ট্যাটাফ্লেজিয়া এবং পিতে হচ্ছে প্যারাপ্লেজিয়া। তাহলে ট্যাটাপ্লেজিয়া মানে হোল বডি প্যারালাইজ, সেটাকে বলা হয় ট্যাটাফ্লেজিয়া। স্পেশালি যদি সার্ভাইকাল ইনজুরি হয়ে থাকে সেই সময় ট্যাটাফ্লেজিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এবং প্যারাপ্লেজিয়া কখন হয়? থোরাসিক 2 থেকে 6 এর মধ্যে থোরাসিক ক্যাভিটি, হ্যাঁ, থোরাসিক ক্যাভিটিতে আমাদের কি রয়েছে? লাংস, হার্টস রয়েছে না, খাঁচার ভিতরে অসীম পাখি যেটা বলি, এর জন্য থোরাসিকে কম ইনজুরি হয়ে থাকে। হ্যাঁ, থোরাসিক 2 থেকে 6 এর মধ্যে হলে প্যারাপ্লেজিয়া। ওকে, এইটুকু এই দুইটা মনে রাখেন। এবং মনোফ্লেজিয়া আছে এবং হেমোফ্লেজিয়া রয়েছে। ঠিক আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে
মনোফ্লেজিয়া কখন বলা হয়? যদি একটা পা স্ট্রোকের কারণে হতে পারে মনোফ্লেজিয়া, মানে এক সাইড প্যারালাইজ, শুধু পা লোয়ার লিম্পের ওয়ান সাইড, সেটাকে বলা হয় মনো মানে সিঙ্গেল মনোফ্লেজিয়া। যদি হেমোফ্লেজিয়া কখন বলবো? ওয়ান সাইড, রাইট সাইড, মনে করেন রাইট সাইড স্ট্রোক করছে ব্রেনের রাইট সাইডে স্ট্রোক করছে, হ্যামোরেজ হয়েছে। রাইট সাইডে হ্যামোরেজ হলে কি হয়? লেফট সাইডে প্যারালাইজড হয়। ব্রেনের যদি ডান দিকে রক্তক্ষরণ হয়ে থাকে, বাম সাইডে প্যারালাইজ হয়ে থাকে, সেটাকে হ্যামোফ্লেজিয়া বলা হয়। ওয়ান সাইড আপার লিম্ব এবং লোয়ার লিম্ব সম্পূর্ণটা যদি এক সাইডে প্যারালাইজড হয়, এটাকে বলে হ্যামোফ্লেজিয়া। তাহলে মোনো এবং হ্যামো দুটা মুখস্থ হয়ে গেছে। এবং এই যে নিচের অংশ, এটাকে কি বলা হয়? প্যারাফ্লেজিয়া। পি পিতে প্যারাফ্লেজিয়া। আর যদি সম্পূর্ণ হয় সেটাকে বলে ট্যাটাফ্লেজিয়া টিপি। তাহলে চারটা ফ্লেজিয়া আপনারা মুখস্থ করবেন। কি বললাম? মনোফ্লেজিয়া যদি ওয়ান লিম্ব, লোয়ার লিম্ব ওয়ান সাইড, সেটাকে বলছে মনোফ্লেজিয়া। এবং হ্যামোফ্লেজিয়া যদি ওয়ান সাইড হয়ে থাকে, আপার এবং লোয়ার, ওয়ানলি ফর লোয়ার লিম্ব, সেটাকে প্যারাফ্লেজিয়া। এবং ট্যাটাফ্লেজিয়া বোথ লিম্ব, আপার লিম্ব এবং লোয়ার লিম্ব। ওকে, এটা আপনারা, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি জানি না কতটুকু বুঝতে পেরেছেন, কিন্তু আপনারা মুখস্থ করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। মেনিনজেস আপনারা জানেন, ব্রেনের এবং স্পাইনাল কর্ডের কভারের নাম হচ্ছে মেনিনজেস। এটা তো আপনাদের আর শেখানোর কিছু নাই, এটা আপনারা মুখস্থ করেন। মেনিনজেসে কিছু তিনটা স্তর রয়েছে, হ্যাঁ, লেয়ার রয়েছে: ডুরামিটার, অ্যারোকনাইড এবং পায়ামিটার। এইগুলো মুখস্থ করেন, এমসিকিউতে আসে। হ্যাঁ, এমসিকিউতে আসে, স্পেশালি বিএনএমসি এমসিকিউ, লাইসেন্স প্রিপারেশন, জব প্রিপারেশনেও আসে। নিচের কোনটি মেনিনজেসের মানে স্তরের নাম? হ্যাঁ, ডুরা, অ্যারোকনাইড এবং পায়ামিটার। মেনিনজেসের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো রয়েছে: আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডকে আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থেকে ধারণার প্রবাহ করতে সাহায্য করে, ঠিক আছে, রক্তনালী এবং স্নায়ু বহন করতে সাহায্য করে। সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, খুবই গুরুত্বপূর্ণ। এবছরে যে কয়টি পরীক্ষা হয়েছে সেগুলোতে ম্যাক্সিমাম পরীক্ষাতে এসেছে সিএসএফ থেকে প্রশ্ন। সিএসএফ খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ লিখিত পরীক্ষার জন্য, জব প্রিপারেশনে। সিএসএফ এর ফুল মিনিং বুঝতে পারবেন যারা আজকে প্রথম শুনলেন। সিএসএফ এর ফুল মিনিং হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ফ্লুইড মানে বুঝতে পারছেন এটা কোনো তরল পদার্থ। হুম, তরল পদার্থ, নিশ্চয় এটা তরল পদার্থ হবে। এই তরল পদার্থটা কোথায় থাকে? আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডকে যে সুরক্ষা দিয়ে থাকে সাবআরাকনয়েড হ্যামোরে, সাব সাবআরাকনয়েড স্পেসে। হ্যাঁ, সাবআরাকনয়েড স্পেসে আমাদের যে ব্রেন রয়েছে, এটা যদি ব্রেন ধরা হয়ে থাকে, এই ব্রেনের যে স্পেস, এখানে যে স্পেস রয়েছে, হ্যাঁ, এই যে এটাকে যদি এখানে ব্রেন ওপরে যে কভার রয়েছে, সেই কভারের নাম মেনিনজেস। মেনিনজেসের একটা কভারের নাম সাবআরাকনয়েড। হ্যাঁ, এই সাবআরাকনয়েডের পরে এই যে স্কাল এবং ব্রেন, এই মাঝখানে সাবআরাকনয়েডের স্পেসে কি থাকে? আপনার সিএসএফ থাকে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থেকে থাকে, ঠিক আছে। সিএসএফ এর কাজটা কি? আপনাদের একটু আগে শিখেছেন 1.4 কেজি। 1.4 কেজি কি? আমাদের ব্রেনের বা স্কালের ব্রেনই বই, হ্যাঁ, ব্রেনের ওয়েট হচ্ছে 1.4 কেজি। কিন্তু মনে করেন আমাদের মাথায় কি কোনো কিছু রয়েছে? মনে হচ্ছে 0 কেজি। আমাদের মাথা যে ওয়েট, সেটা কি আপনারা নিজেরা বুঝতে পারেন? কেন বুঝতে পারেন না? এই শরীর নিয়ে কত দ্রুত দৌড়াচ্ছে মানুষ, কত কঠিন কঠিন কাজ করতেছে, কিন্তু মনে হয় না যে মাথাতে কোনো কিছু আছে। সেটা কেন? এই যে ওজনটা 1.4 কেজি, এত একটা ওয়েট একটা জিনিস আমরা নিয়ে ঘুরতেছি চলতেছি, কিন্তু বুঝতে পারি না। একমাত্র কাজ হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আমাদের ব্রেনের যে ওজনটা, সেটা আমাদের বুঝতে দেয় না, ঠিক আছে। এবং আরো একটা বড় কাজ করে সিএসএফ, এটা আপনাদের বুঝিয়ে বলি। এটা মনে করেন ব্রেইন, এখানে এই স্পেসে রয়েছে সিএসএফ। সিএসএফ আছে এই স্পেসে। বাইরে থেকে কোনো কিছুতে যে সময় আঘাত করে, এখানে যে সময় আঘাত দেবে কোনো কিছুতে, স্কালে যে সময় আঘাত দেবে, এই সিএসএফ কি করবে? ইন্টারক্রেনিয়াল প্রেসার বাড়িয়ে দিয়ে এই ব্রেনকে এই ব্রেনকে সুরক্ষা করবে, যাতে সরাসরি আঘাতটা আমাদের ব্রেনে না আসে। সিএসএফ এটার প্রধান একটা কাজ। তো সিএসএফ সম্পর্কে কি বলছে? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ফুল মিনিং সিএসএফ হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এটা একটি পরিষ্কার বর্ণহীন, মানে কোনো কালার নেই, তরল মস্তিষ্ক, ব্রেন এবং স্পাইনালকে ঘিরে রাখে এবং সুরক্ষা দেয়। এই কথাগুলো আপনারা মুখস্থ করবেন, ঠিক আছে। এটি ভার্টিক্যাল সাব অ্যারাকনয়েড স্পেস এবং মেরুদণ্ড নালীতে প্রবাহিত হয়। তাহলে ভার্টিক্যালে থাকে, সাব অ্যারাকনয়েড স্পেসে এটা থেকে থাকে। স্যার বইয়ে আছে
6 কেজি ওই একই 6 কেজি আর 4 কেজি 0.4, তো একই ওজন, সামান্য দিক ওদিক। ওকে, সিএসএফ উৎপন্ন হয় কোথায় থেকে? এটা গত লাস্ট এক্সাম এসেছিল সাময়িক ভূমি এবং ক্যান্টনমেন্ট পরীক্ষাতে। সিএসএফ কোথায় তৈরি হয়ে থাকে? সিএসএফ কোথায় করে? ক্লোরাইড প্লেক্সাসে সিএসএফ উৎপন্ন হয়ে থাকে। ওকে, প্রতিদিন কত হয়? আমাদের ডেইলি সিএসএফ উৎপন্ন হয় 500 ml। 500 ml ডেইলি যদি তৈরি হয়, তাহলে কি বলবো? 25 ml পার আওয়ারলি তৈরি হয়। দুইটা মুখস্থ করি না। আমাদের শরীরে সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড 500 ml ডেইলি, হ্যাঁ, ডেইলি প্রডিউস হয় কত? ডেইলি 500 ml ডেইলি তৈরি হচ্ছে, ডেইলি প্রডিউস হচ্ছে 500 ml। আর যদি আওয়ারের হিসাব করি 25 ml বাই আওয়ার, হ্যাঁ, সিএসএফ তৈরি হচ্ছে। আরো কি জানবো? আমাদের শরীরের ব্রেনে সবসময় 100 থেকে 150 ml সিএসএফ প্রেজেন্ট থাকে, সবসময় 100 থেকে 150 ml সিএসএফ উপস্থিত থাকে। সিএসএফ এর কাজ কি? অলরেডি বলা হয়েছে, সুরক্ষা মানে প্রোটেকশন করে, আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করতে প্রোটেকশন দেয়। চাপ নিয়ন্ত্রণ করে, ইন্টারক্রিনাল প্রেশারের চাপ স্বাভাবিক রাখতে কাজ করে। পুষ্টি পরিবহন করে, নিউরনকে আমাদের যে পুষ্টি এবং অক্সিজেন দিতে সাহায্য করে, বজ্র নিষ্কাশন করতে সাহায্য করে। সিএসএফ সম্পর্কে এই কয়টা ইনফরমেশন আপনারা মুখস্থ করেন। সিএসএফ যে ফ্লুইডটা আমরা জানলাম, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? হ্যাঁ, আমাদের যে পেশেন্টস যে ডিজিজে আক্রান্ত হয় সে সময় সিএসএফ কি করে? লাম্বার পাঞ্চার বা স্পাইনাল ট্যাপের মাধ্যমে সিএসএফ আমরা স্যাম্পলটা কালেকশন করতে পারি। ওকে, কেন করা হয়? যদি মেনিনজাইটিস হচ্ছে কিনা, পেশেন্টদের মেনিনজাইটিস হচ্ছে কিনা, ইনফ্লামেশন অফ মেনিনজেস, হ্যাঁ, ইনসেফালাইটিস হচ্ছে কিনা, সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজ ডায়াগনোসিস করার জন্য, এবং সেরিব্রাল ম্যালেরিয়া। 4টা কারণ দেওয়া রয়েছে, টপ 4 কজেস দেওয়া রয়েছে। এই 4টা ডিজিজের ডায়াগনোসিস করার জন্য সিএসএফ পরীক্ষা করা হয়ে থাকে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজ এবং সেরিব্রাল ম্যালেরিয়া, এই 4টা ডায়াগনোসিস কনফার্মেশনের জন্য সিএসএফ পরীক্ষা করা হয়ে থাকে। এটা হচ্ছে লাম্বার পাঞ্চারের মাধ্যমে করা হয়ে থাকে। আমি কয়েকটা ছবি নিয়ে এসেছি সিএসএফ, হ্যাঁ, এই যে লাম্বার পাঞ্চার, লাম্বার 3 এবং 4, লাম্বার 3 এবং 4, লাম্বার 3 এবং 4 এর স্পেসেই লাম্বার সাবঅ্যারাকনয়েড স্পেসে কি করতেছে? এই যে একটা নিডেল দিচ্ছে, হ্যাঁ, লাম্বার পাঞ্চার নিডেল বলা হয়। নিডেলটা দিচ্ছে কেন? লাম্বার হচ্ছে 1, 2, 3, 4 এবং 5, 5টা লাম্বার। কিন্তু 1 এবং 2 কেন বাদ রেখেছে? আমরা জানি স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড এই পর্যন্ত থাকে, 1, 2 পর্যন্ত স্পাইনাল কর্ড থাকে। এই কারণে এই এরিয়াতে লাম্বার পাঞ্চার করেন না, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় না, ইপিডিউরাল ক্যাথেটার করা হয় না। এই কারণে এগুলোতে করা হয় না। লাম্বার 3 এবং 4 ভাইভাতে আপনাদের জিজ্ঞাসা করতে পারে, স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা লাম্বার পাঞ্চার বা ইপিডিউরাল ক্যাথেটার কেন লাম্বার 3 এবং 4 এ করা হয়? প্রথমে জিজ্ঞাসা করতে পারে আপনাকে যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া কোথায় দেওয়া হয়, আপনি বলেন লাম্বার 3 এবং 4। অথবা লাম্বার পাঞ্চার কোথায় করা হয়? লাম্বার 3 এবং লাম্বার 4, অথবা লাম্বার 4, 5। এরপর আপনাকে প্রশ্ন করতে পারে কেন লাম্বার 1 এবং 2 তে করা হয় না? সেই সময় উত্তর দিবেন আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে সেটা লাম্বার 1 এবং 2 পর্যন্ত এসে থাকে। স্পাইনাল কর্ডে যাতে ইনজুরি না হয়, এই ইনজুরির থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা লাম্বার 3 এবং 4 এর সাবঅ্যারাকনয়েড স্পেসেই লাম্বার পাঞ্চার বলি, লোকাল অ্যানেস্থেসিয়া, স্পাইনাল অ্যানেস্থেসিয়া বলি, ইপিডিউরাল ক্যাথেটারাইজ বলি, সবগুলোই করা হয় লাম্বার 3 এবং 4 অথবা লাম্বার 4 এবং 5 এর স্পেসে। সে একই কথা, ইন্ডিকেশন আমাদের যে মেনিনজাইটিস আছে কিনা সেটা চেক করার জন্য সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ, এসএএইচ, হ্যাঁ, এগুলো, এবং সিএসএফ প্রেসার দেখা হয়। গুলিনবারি সিনড্রোম, হ্যাঁ, গুলিনবারি সিনড্রোমের নাম শুনছেন? গুলিনবারি সিনড্রোম কি একটা ডিজিজ, অটো ইমিউনি ডিজিজ, যেটা আমাদের নার্ভগুলোকে কি হয়, নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়। ইনফেকশন, ব্যাকটেরিয়া এবং ভাইরাস, কি করে? আমাদের নার্ভগুলোকে ইনজুরি করে, ইনফেকশন করে ফেলে, করার ফলে কি আমাদের আমাদের মুভমেন্ট করতে পারে না গুলিনবারি সিনড্রোম রোগীদের, হ্যাঁ। এই সমস্ত কারণে আমাদের সিএসএফ পরীক্ষা করা হয়ে থাকে। কন্ট্রাইন্ডিকেশন, সিএসএফ কাদের মানে স্যাম্পলটা নেওয়া যাবে না, স্পেশালি একটা মনে রাখবেন, ইনক্রিজ ইন্টারক্রিনিয়াল প্রেশার, ইন্টারক্রিনিয়াল প্রেশার ইন্টারক্রিনিয়াল প্রেশার যদি ইনক্রিজ হয়, ইনক্রিজ যদি ইন্টারক্রিনিয়াল প্রেশার যদি
বেড়ে যায়। হ্যাঁ, ইন্টারক্রিনাল প্রেশারের নর্মাল রেঞ্জ হচ্ছে 10 থেকে 15 mmHg, মিলিমিটার অফ মার্কারি। এটা মুখস্থ করে রাখবেন, এমসিকিউ। ইন্টারক্রিনালের নর্মাল প্রেশার, নর্মাল প্রেশার হচ্ছে ইন্টারক্রিনালের নর্মাল প্রেশার হচ্ছে 10 থেকে 15। যদি টোয়েন্টি মোর দেন 20-র উপরে যে গেলে সে সময় ইমার্জেন্সি মেডিকেল কন্ডিশন বলা হয় ইন্টারক্রিনাল প্রেশার। এই যে এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে, এই যে এটা হচ্ছে ব্রেন, এটা কি ব্রেন, এই যে এটা কি আপনাদের স্পেস, সাবঅ্যাকুইনাইট স্পেস, এই যে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ব্লু কালার দেখছেন, এটা সিএসএফ, এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এখান থেকে এইগুলাতে সিএসএফ উপস্থিত রয়েছে। আর হচ্ছে স্কাল, স্কাল, তাহলে এটা যদি স্কাল হয়ে থাকে, বাইরে থেকে যে সময় আঘাত দেবে, এই সিএসএফ কি করে, প্রেশার ক্রিয়েট করে ব্রেনকে প্রোটেকশন দেবে, ব্রেন যাতে সরাসরি ইনজুরি না হয়। তাহলে বলছে কন্ট্রাইন্ডিকেশন লাম্বার পাঞ্চার কোন সময় করবো না, যদি ইন্টারক্রিনাল প্রেশার, এই ইন্টারক্রিনাল প্রেশার যদি বেড়ে যায়, সিএসএফ এ যদি ইন্টারক্রিনাল প্রেশার বেড়ে গেলে, ইন্টারক্রিনাল প্রেশার মানে এটাকে ক্রেনিয়াল ব্রোনস বলা হয়, ক্রেনিয়াল বোন, আমাদের ক্রেনিওটমি করা হয়। এই যে স্কাল, সম্পূর্ণ স্কালটাকে বলে ক্রেনিয়াল, ক্রেনিয়াল বলা হয়, এই জন্য ইন্টারক্রেনিয়াল প্রেশার বলা হয়। এই বোনসটার নাম হচ্ছে ক্রেনিয়াল। এই ক্রেনিয়ালের যে প্রেশারটা বেশি ক্রিয়েট করে, এই কি হয়, এই ব্রেনটাকে প্রেশার দেয়, প্রেশার দিলে কি হলো, ব্রেনে কি রয়েছে, নিউরন, এই নিউরনগুলো কি হবে, ডেথ হয়ে যাবে, ইনজুরি হবে, ব্লিডিং হবে। এর জন্য বলা হয় যে ইন্টারক্রেনিয়াল প্রেশার যে সময় বেড়ে যাবে সে সময় ইমার্জেন্সি মেডিকেল কন্ডিশন বলা হয়। ইমার্জেন্সি মেডিকেল কন্ডিশন কোনগুলো বলা হয়, শককে ইমার্জেন্সি মেডিকেল কন্ডিশন বলা হয়, এনি কাইন্ডস অফ শক। ইন্টারক্রিনাল প্রেশার যে সময় বেড়ে যাবে সেই সময়কে ইমার্জেন্সি মেডিকেল কন্ডিশন বলা হয়। ঠিক আছে, যারা ইয়াং, স্পেশালি যারা ইয়াং, আমাদের ব্রেনগুলো তো সতেজ থাকে, এনার্জি থাকে। ঠিক আছে, সম্পূর্ণ ক্রেনিয়ালের সম্পূর্ণ এরিয়া জুড়ে ব্রেন থাকে। ঠিক আছে, যে সময় ইন্টারক্রিনাল প্রেশার বেড়ে যায় সে সময় এই সুস্থ নিউরনগুলো ডেথ হতে পারে। এর জন্য ইন্টারক্রিনাল প্রেশার যে সময় বেড়ে যায় সেই সময় লাম্বার পাঞ্চার করা যাবে না। লোকাল ইনফেকশন অফ দ্য সাইট অফ দ্য লাম্বার পাঞ্চার এরিয়াতে যদি কোনো ব্লিডিং ডিসঅর্ডার থেকে থাকে, থ্রোম্বোসিস থেকে থাকে, ঠিক আছে, এগুলোর কারণে আপনার লাম্বার পাঞ্চার করা যাবে না। স্পেশালি একটা মনে রাখেন, ইনক্রিজ ইন্টারক্রিনাল প্রেশার যদি বেড়ে যায় সে সময় লাম্বার পাঞ্চার করা যাবে না। আইসিবি 10 থেকে 15 ml না, মিলিমিটার অফ মার্কারি হবে। হ্যাঁ, ml পার কেজি না, 10 থেকে 15 এটা কেজি না, এটা হচ্ছে প্রেশার, মিলিমিটার অফ মার্কারি। প্রেশার, প্রেশার মেজারমেন্ট করা হয় এমএম অফ এইচজি, এমএমএফ অফ এইচজি। আমরা ব্লাড প্রেশার ই করি না, বিপি, বিপি লেখার পর কি লিখি, 120/80 এমএমএম অফ এইচজি লিখি না, মিলিমিটার অফ মার্কারি লিখি না, এমএম অফ এইচজি। এটা এক প্রকার প্রেশার, সেই প্রেশারটা কত, 10 থেকে 15, 10 থেকে 15 হচ্ছে নর্মাল, এমএমএফ, এমএমএফ এইচজি, হ্যাঁ, মিলিমিটার অফ মার্কারি। এই প্রেশার এমএমএফ এইচজি, এমএল না, এটা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এমএল, লিকুইড পদার্থ এমএল। ওকে, ধরে শ্যামলী খাতুন, এমএল না, এমএল না, কেজিতে এমএল না, ভুল ভুল শিখছেন। 10 থেকে 15, এই যে 10 থেকে 15, 10 থেকে 15 ইন্টারক্রেনাল প্রেশারে তো আসি না এখন, ওকে আসলে দেখানো হবে। ওকে, এই যে আরপিন লিখছে 25% ম্যানিটল, ম্যানিসল দেওয়া হয় ইন্টারক্রেনাল প্রেশার কমানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্টারক্রেনাল প্রেশার বেড়ে গেলে আমাদের ডিউরেটিক্স দিয়ে, ম্যানিটল দিয়ে আমাদের কি করা হয়, এমএমএইচজি হবে। ওকে, সাইট অফ লাম্বার পাঞ্চার, যে সাইট অফ লাম্বার পাঞ্চার কি বলা হচ্ছে, আমাদের ইন্ট অফ দি স্পাইনাল কর্ড, এখানে ছবিতে দেওয়া আছে ইন্ট অফ দি স্পাইনাল কর্ড, লাম্বার ওয়ান পর্যন্ত কি করা থাকে, আমাদের স্পাইনাল কর্ড থেকে থাকে। এর জন্য লাম্বার 3, লাম্বার 3-4, লাম্বার 3-4 এর স্পেস, এই যে লাম্বার 3-4 এর স্পেস এবং লাম্বার 4-5 স্পেসে স্পাইনাল নিডল দিয়ে, সাবঅ্যারাকনয়েড স্পেসে দিয়ে, আপনার যে ছবি দেখেন সাবঅ্যারাকনয়েড স্পেস দিয়ে সিএসএফ নিয়ে থাকে, সিএসএফ নিয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হচ্ছে আপনাদের, আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন। প্রসিডিউর দেওয়া রয়েছে, প্রসিডিউরে আপনারা তার আলোচনা করলাম না। প্রসিডিউরটা তৈরি করেন। কমপ্লিকেশন হতে পারে, পোস্ট লাম্বার পাঞ্চার, পোস্ট লাম্বার পাঞ্চার হেডেক হতে পারে। হ্যাঁ, হেডেক আসতে পারে, তারপরে হ্যামাটোমা হতে পারে, হ্যাঁ, ইনফেকশন হতে পারে, এগুলো কমন, এগুলা আপনারা জানেন। নার্ভ ড্যামেজ হতে পারে, ব্যাক পেইন হতে পারে, হ্যাঁ, ব্রেন, ব্রেনে হ্যামোরেজ হতে পারে। হ্যাঁ, আমার স্টুডেন্টগুলো তো আরো অ্যাডভান্স জানে যে ইন্টারক্রেনিয়াল প্রেশার কমানোর জন্য ম্যানিটল দিতে হয়। হ্যাঁ, খুবই ভালো লাগলো।
ম্যানিটল বা ম্যানিসল যারা ইউজ করছেন, ম্যানিটল দেওয়ার আগে দেখতে হয় ব্লাড প্রেশার চেক করে দিতে হয়, এটা আরও জানা রাখতে হবে। ম্যানিটল 25% ম্যানিটল, হ্যাঁ, 25 ইনফিউশন 25% ম্যানিটল কখন দেওয়া হয়? যদি মোর দেন 20 mmHg ইন্টারক্রিনিয়াল প্রেশার যদি 20-র বেশি হয়ে যায় তখন ম্যানিটল দেয় 25% ম্যানিটল ইনফিউশন দেয়। কিন্তু ম্যানিটল দেওয়ার আগে কী করতে হবে? নার্সিং ইন্টারভেনশন, চেক চেক দ্য বিপি, ব্লাড প্রেশার চেক করতে হবে। ব্লাড প্রেশার যদি লো থাকে তাহলে পরে ম্যানিটল দেওয়া যাবে না। ব্লাড প্রেশার বিপি যদি নর্মালের উপরে থাকে, যদি মোটামুটি 130 বা 90, ব্লাড প্রেশার বেশি থাকলে ম্যানিটল দেওয়া যাবে। ব্লাড প্রেশার কমে গেলে আবার আপনার ম্যানিটল দেওয়া যাবে না। এখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনাদের পিডিএফ দিলে আপনারা এগুলো দেখে নিন। লাম্বার পাঞ্চার সম্পর্কে কোথায় করা হয়, লাম্বার পাঞ্চার কোথায় করা হয়, হ্যাঁ, লাম্বার পাঞ্চার ওয়ানে কেন করা হয় না, এই যে স্পাইনাল কর্ড ইনজুরি যাতে না হয়, এগুলো আর ই করার তেমনই নাই। নর্মাল সিএসএফ ডেইলি, হ্যাঁ, প্রেশার কত, সিএসএফ প্রেশার, গ্লুকোজ, এগুলো দেখে নিন। এখন হচ্ছে ইন্টারক্রিনাল প্রেশার, যেটা নিয়ে এত সময় কথা বলা হচ্ছিল। আমরা ইন্টারক্রিনাল প্রেশার নিয়ে যে কথাগুলো বলা হচ্ছিল সেটা বলছে যে ইন্টারক্রিনাল প্রেশার সেরবোস্পাইনাল ফ্লুইড এবং ব্লাড এবং ব্রেন স্টিমের মাঝখানে রিজিক স্কেল নর্মাল সিএসএফ হচ্ছে, ইন্টারক্রিনাল প্রেশার হচ্ছে 10 থেকে 15 মিলিমিটার অফ মার্কারি অথবা 9 থেকে 10 সিএম এইচ2এম। এবং যদি ইন্টারক্রিনাল ইনক্রিজ, যদি বেশি বৃদ্ধি পায় ইন্টারক্রিনাল প্রেশার মোর দেন 20 মিলিমিটার অফ মার্কারি, সেটাকে বলা হয় মেডিকেল ইমার্জেন্সি। সেই সময় বলা হয় মেডিকেল ইমার্জেন্সি। মেডিকেল ইমার্জেন্সি খুবই গুরুত্বপূর্ণ। কি কারণে হতে পারে? বেড়ে যেতে পারে, ইনজুরি হতে পারে, টিউমারের কারণে হতে পারে, ব্রেনের সোয়েলিং এর কারণেও হতে পারে ইন্টারক্রিনাল প্রেশার বেড়ে যেতে পারে। রিস্ক ফ্যাক্টর ইন্টারক্রিনাল প্রেশার কাঁধে বাড়ে? যদি ইনফেকশন, স্পেশালি মেনিনজাইটিস, সিজার্স, টিউমার, স্ট্রোক রোগীদের ইন্টারক্রিনাল প্রেশার বেড়ে যেতে পারে। কি কি হতে পারে? ইনক্রিজ প্রেশার ইনটু দ্য ব্রেন, ব্লাড প্রেশার বেড়ে যায়। হুম, প্রেশার অন দ্য ব্লাড ভেসেল বেড়ে যেতে পারে, ডিক্রিজ অক্সিজেন লেভেল কমে যেতে, এগুলো সাইন সিমটম। এগুলো হচ্ছে সাইন অ্যান্ড সিমটম, এগুলো হচ্ছে সাইন অ্যান্ড সিমটম। রিস্ক ফ্যাক্টর হচ্ছে কারা? এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে, ইন্টারক্রিনাল প্রেশার কাদের বৃদ্ধি পায়? এইগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। নার্সিং কনসিডারেশন, এই যে ডিউরেটিক্স দেওয়া লাগে, ইন্টারক্রিনাল প্রেশার বেড়ে গেলে কি করা লাগে? আইভি ম্যানিটল দেওয়া লাগে। কত পার্সেন্ট ম্যানিটল দেওয়া লাগে? 20%। 20%, কিন্তু বিফোর চেক দ্য বিপি, ব্লাড প্রেশার চেক করে ম্যানিটলটা দেওয়া হয়ে থাকে। আমাদের কি কাজ? ইন্টারক্রিনাল প্রেশার যদি বেড়ে যায় সে সময় আমাদের পেশেন্টকে 30 ডিগ্রি, বেড থেকে 30 ডিগ্রি ওপরে মাথাটা রাখতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং আরো কি কি রাখতে হবে? আমাদের বাউলটা, স্টুলটা সফটনেস যেন থাকে ইন্টারক্রিনাল প্রেশার বেড়ে গেলে রোগীকে। ঠিক আছে, এবং ইমোবিলাইজেশন, হেড ইন দ্য নেক ইনজুরি, হেড এবং নেক যাতে কোনো ইনজুরি না হয় সেটা যেন প্রোটেকশনে দিয়ে রাখতে হবে। এই কয়টা নার্সিং কনসিডারেশন ডিউরিং টু ইন্টারক্রিনাল প্রেশার যদি বৃদ্ধি পায়। পেরিফেরাল নার্ভাস সিস্টেম এখন আলোচনা করা হবে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আপনাদেরকে ক্লাস করতে ভালো লাগছে না বোরিং লাগছে? কেউ কোনো কমেন্টস করে না, চুপচাপ ক্লাস করতেছে, একটু কমেন্টস করুন। পেরিফেরাল নার্ভাস সিস্টেম আপনারা জানেন, পেরিফেরাল মানে দূরবর্তী কোনো স্থান। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড ছিল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড ছিল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ। পেরিফেরাল হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ, পেশি, গ্রন্থি থেকে সংগ্রহ করা সিএনএস কে পাঠায়, অর্থাৎ মানে অ্যাসিস্ট্যান্ট। পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে সিএনএস এর অ্যাসিস্ট্যান্ট। সিএনএস কে কি করে? বিভিন্ন আমাদের শরীরের পেশি, অঙ্গ, গ্রন্থি থেকে ইনফরমেশন গুলো কোথায় পাঠায়? সিএনএস এ প্রেরণ করে। এবং সিএনএস আবার অর্ডার দেবে, এই হাতটা সরা, খাবারটা নিয়ে আয়, হ্যাঁ, এই কাজটা কর। সিএনএস কি করে আবার অর্ডার দেবে, এই যে সেন্সর এবং মোটর বলা হয়। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম কোনটা বলা হচ্ছে? আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম এবং সোমাটিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম এবং সোমাটিক নার্ভাস সিস্টেম। সোমাটিক নার্ভাস সিস্টেমকে 31 পেয়ার্স স্পাইনাল নার্ভ, 31 পেয়ার্স স্পাইনাল নার্ভ এবং 12 পেয়ার্স ক্রেনিয়াল নার্ভ। 31 পেয়ার্স স্পাইনাল নার্ভ এবং 12 পেয়ার্স ক্রেনিয়াল নার্ভ। আপনারা জানেন যে আমাদের স্পাইনাল কর্ডে স্পাইনাল মানে ভার্টিব্রা কলাম 33টা রয়েছে। 33টা ভার্টিব্রা কলাম রয়েছে। সার্ভাইকাল, থোরাসিক 7 12 5 5 4, 7 12 5 5 4। ঠিক আছে, কত হয় টোটাল? 33টা ভার্টিব্রা কলাম। 33টা ভার্টিব্রা কলাম, কিন্তু
স্পাইনাল নার্ভ কতটি রয়েছে? স্পাইনাল নার্ভ রয়েছে 31টা। এটা মুখস্থ করে রাখবেন। 8, 12, 5, 5, 1। সার্ভাইকালে রয়েছে 8টা, থোরাসিকে রয়েছে 12টা। 8, 12 কত? 20, 5, 10, 30 এবং 31, 31। তাহলে আমরা মুখস্থ করলাম দুইটাই, ভার্টিব্রা কলাম 7, 12, 5, 5, 4। 7, 12, 5, 5, 4। 33টা হচ্ছে ভার্টিব্রা কলাম। ভার্টিব্রা কলাম হচ্ছে 33টা। আর স্পাইনাল নার্ভ কয়টি? 8, 12, 5, 5, 1। 31টা হচ্ছে স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ হচ্ছে 31টা। 8টা কি? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, সেক্রাম, কক্সিক। হ্যাঁ, 7টা কি? সার্ভাইকাল, 12 থোরাসিক, হ্যাঁ, 5 লাম্বার, সেক্রাল, কক্সিক। ওকে, এভাবে মুখস্থ করুন। 7, 12, 5, 5, 4, 8, 12, 5, 5, 1। 33টা হচ্ছে ভার্টিব্রা কলাম আর 31 পেয়ার্স হচ্ছে স্পাইনাল নার্ভ। আর ক্রেনিয়াল নার্ভ আমরা একটু আগে শিখালাম যে আমাদের যে ব্রেন, এই ব্রেনের সম্পূর্ণ বোনসটাকে বলে ক্রেনিয়াল, এর জন্য নাম দেওয়া হয়েছে ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ কতটি? 12টি। এই ক্রেনিয়াল নার্ভ থেকে প্রশ্ন আসে, আরও আসে। কি আসে? প্রশ্ন আসে কয়েকটা, আপনাদের 3টা প্রশ্ন দিই। 1 নাম্বার, লংগেস্ট নার্ভ, লংগেস্ট নার্ভ কোনটা? 2 নাম্বার, লার্জেস্ট নার্ভ ইন ক্রেনিয়াল। 3 নাম্বার, লংগেস্ট নার্ভ ক্রেনিয়াল। উত্তর দিন তো আপনারা একটু কষ্ট করে, যে আমাদের লংগেস্ট নার্ভ কোনটা, সব থেকে বড় নার্ভ কোনটা জানেন আপনারা? হুম, সাইটিক নার্ভ। সব থেকে বড় নার্ভের নাম হচ্ছে সাইটিক নার্ভ। সাইটিক নার্ভ। সব থেকে বড় নার্ভের নাম হচ্ছে সাইটিক নার্ভ। সাইটিক নার্ভ হচ্ছে সব থেকে বড়। এটা স্পাইনাল নার্ভ। সাইটিক নার্ভ হচ্ছে স্পাইনাল নার্ভ, লিখে রাখেন। সাইটিক নার্ভ হচ্ছে সব থেকে লম্বায় বড়, এটা স্পাইনাল নার্ভ। এটা কোমর থেকে পা পর্যন্ত আসে। কোথা থেকে যায়? কোমর থেকে পা পর্যন্ত। আমাদের শরীরের কোমর থেকে পা পর্যন্ত আসে। সব থেকে লম্বা নার্ভের নাম হচ্ছে সাইটিক নার্ভ, হচ্ছে সব থেকে বড়, সেটা হচ্ছে স্পাইনাল নার্ভ। 31 জোড়া যে স্পাইনাল নার্ভ রয়েছে, 31 জোড়া স্পাইনাল নার্ভের মধ্যে সব থেকে বড় হচ্ছে সাইটিক নার্ভ, হচ্ছে সব থেকে বড়। লার্জেস্ট নার্ভ ইন ক্রিনাল। লার্জেস্ট এবং লংগেস্ট দুইটার অর্থ কিন্তু দুইটা। লং, লংগেস্ট মানে লম্বা, সব থেকে বড় লম্বা। সব থেকে বড় লম্বা নার্ভের নাম কি? লংগেস্ট মানে ভ্যাগাস। সব থেকে বড় নার্ভের নাম হচ্ছে ভ্যাগাস। সব থেকে বড় নার্ভ, সব থেকে বড় নার্ভ হচ্ছে ভ্যাগাস নার্ভ। ঠিক আছে, এটা কোথায়, কোথা থেকে এসেছে আমাদের? ভ্যাগাস নার্ভ আমাদের ব্রেন পর্যন্ত গেছে। হ্যাঁ, ব্রেন থেকে কোথায় গেছে? হার্ট। ভ্যাগাস নার্ভ কি করে? আমাদের হার্টবিট রেগুলেট করে। হ্যাঁ, হার্ট। তারপরে কোথায় গেছে? আমাদের লাংস পর্যন্ত গেছে। লাংস, হ্যাঁ, রেসপিরেশনে কাজ করে, এবং স্টোমাক। তাহলে আমরা কি শিখলাম? সব থেকে বড় নার্ভের নাম হচ্ছে সাইটিক নার্ভ। সাইটিক নার্ভ হচ্ছে সব থেকে বড়। সাইটিক নার্ভ হচ্ছে সব থেকে বড় আমাদের শরীরে। সেটা কোমর থেকে পা পর্যন্ত গেছে, এটা স্পাইনাল নার্ভ। আর সব থেকে আরেকটা লম্বা নার্ভ যদি বলা হয় ক্রেনিয়াল নার্ভের মধ্যে সব থেকে বড় কোনটা? সব থেকে ক্রেনিয়াল নার্ভের আছে 12 জোড়া, এর মধ্যে সব থেকে বড় হচ্ছে ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভের কাজ কি জানেন? আমাদের হার্ট বিটিং রেগুলেটিং করে, লাংসের রেসপিরেশন রেটের কাজ করে, স্টোমাকে ডাইজেশন করতেও সাহায্য করে। ঠিক আছে, স্টোমাক পর্যন্ত হয়ে গেছে, ক্রেনিয়াল থেকে স্টোমাক পর্যন্ত হয়ে গেছে। এটা হচ্ছে সব থেকে লংগেস্ট নার্ভ ইন ক্রেনিয়াল। আর লার্জ মানে বড়, মানে ওজনে বড় হতে পারে, ডায়ামিটার অনুযায়ী বড় হতে পারে। সব থেকে লার্জেস্ট নাম কি? ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল, টি আর আই জিই, ট্রাইজেমিনাল, MINAL। তাহলে 3টা নার্ভের নাম জানলাম আমরা। সব থেকে লংগেস্ট নার্ভের নাম হচ্ছে সাইটিক নার্ভ, যেটি স্পাইনাল নার্ভ হিসেবে পরিচিত, কোমর থেকে পা পর্যন্ত চলে গেছে আমাদের শরীরে। আর লার্জেস্ট নার্ভ ইন ক্রেনিয়াল, সেটা ট্রাইজেমিনাল। এটা আমাদের কোথায় থাকে? ট্রাইজেমিনাল নার্ভ কোথায় থাকে আমাদের? নাম্বার নার্ভ 5 নাম্বার নার্ভ। ট্রাইজেমিনাল হচ্ছে 5 নাম্বার নার্ভ, মুখমণ্ডলে থাকে। আর লংগেস্ট নার্ভ হচ্ছে, সব থেকে লংগেস্ট নার্ভ হচ্ছে
ক্রেনিয়াল, সব থেকে ক্রেনিয়াল নার্ভ লংগেস্ট নার্ভ হচ্ছে ভ্যাগাস নার্ভ। তাহলে তিনটা নার্ভের নাম বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে সোমা কমেন্টস করছে লংগেস্ট নার্ভ সাইটিক বা স্পাইনাল নার্ভ, লংগেস্ট নার্ভ ইন ক্রিনিয়াল ভ্যাগাস নার্ভ। থ্যাংক ইউ ভেরি মাচ। সব থেকে বড় ক্রিনিয়াল নার্ভ হচ্ছে ভ্যাগাস। থ্যাংক ইউ ভেরি মাচ, যারা বুঝতে পেরেছে সব থেকে বোঝার জন্য থ্যাংক ইউ। এটা মুখস্থ করবেন, পরীক্ষা কনফিউশন খেয়ে যায়। হ্যাঁ, স্পাইনাল নার্ভ যেটা সার্ভাইকেলে 8টি রয়েছে, 31 জোড়া যে স্পাইনাল নার্ভ রয়েছে, সার্ভাইকেলে 8টি, থোরাসিকে 12টা, লাম্বারে 5টা রয়েছে, সেক্রালে 5টা রয়েছে, কক্সিকে 1টা রয়েছে। ঠিক আছে, এটা দুই প্রকার, সেন্সরি এবং মোটর। সেন্সরি মানে যেগুলো আমরা দেখতে পাই না, সেই ইনফরমেশনগুলো দেখা, যেমন ভিশন, তারপরে হেয়ার, শোনা। হ্যাঁ, এই সেন্সেশন মানে আমরা যেগুলো দেখতে পাই না, টাচ করতে পারি না। মোটর মানে যেগুলো আমরা টাচ করি, ফিলিং, মানে টাচ, বৃষ্টি পড়ছে। স্যার আবার বলেন। আবার বলবো, সব থেকে লংগেস্ট নার্ভ সাইটিক। হ্যাঁ, সাইটিক সব থেকে লম্বা নার্ভ সাইটিক, এটা হচ্ছে স্পাইনাল নার্ভ। আর ইনফরমেশন, স্পাইনাল নার্ভ সব থেকে লম্বা নার্ভের নাম আছে সাইটিক, সেটা স্পাইনাল নার্ভ। এটা কোথায় গেছে? কোমর থেকে, কোমর পর্যন্ত এবং পা পর্যন্ত গেছে, শরীরের পা পর্যন্ত। তাহলে একটা ইনফরমেশন জানলাম, সব থেকে বড় নার্ভের নাম সাইটিক নার্ভ, এটা স্পাইনাল নার্ভ এবং কোমর থেকে পা পর্যন্ত গেছে। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ। লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভ্যাগাস। লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভ্যাগাস। ঠিক আছে, লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভ্যাগাস। এটা কত দূর গেছে? এটা গেছে আপনাদের হার্ট পর্যন্ত, লাংস এবং স্টমাক, এই তিনটা কাজ করে ভ্যাগাস নার্ভ। ঠিক আছে, হার্ট রেট, তারপরে রেসপিরেশন রেট এবং স্টমাকের ডাইজেশন করতে সাহায্য করে। এটা ক্রেনিয়াল নার্ভের মধ্যে সব থেকে বড় হচ্ছে ভ্যাগাস এবং লার্জ, লার্জ মানে বড়। হ্যাঁ, লার্জেস্ট নার্ভ হচ্ছে, সেটার সব থেকে বড় লার্জেস্ট নাম হচ্ছে ট্রাইজেমিনাল, ট্রাইজিমিনাল, ট্রাইজেমিনাল। ঠিক আছে, তাহলে তিনটা নার্ভের নাম মুখস্থ করবেন, তিনটা নার্ভের নাম মুখস্থ করবেন। লংগেস্ট নার্ভ হচ্ছে সাইটিক নার্ভ, যেটাকে স্পাইনাল নার্ভ বলা হয়, কোমর থেকে পা পর্যন্ত গেছে। তারপর লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভ্যাগাস নার্ভ, যেটা স্টমাক পর্যন্ত এসে থাকে, এবং লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল। ওকে, নার্ভ প্লেক্সাস, এটা যদি পারেন একটু দেখে নিন। এটা তেমন গুরুত্বপূর্ণ নয়, জাস্ট দিয়ে রাখছি, পিডিএফ থেকে আপনারা একটু দেখে নিন। ঠিক আছে, ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ কতটি রয়েছে? 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ রয়েছে। ঠিক আছে, ব্রেন এবং থেকে উৎপন্ন হয়ে মাথা, মুখ এবং চোখ, নাক, জিহ্বা পর্যন্ত, স্নায়ু পর্যন্ত হয়। সেন্সরি, মোটর এবং মিক্সড। ক্রেনিয়াল নার্ভকে আসে পরীক্ষায়, নিচে কোনটা সেন্সরি নার্ভ, কোনটা মোটর নার্ভ, ওকে, এবং কোনটা মিক্সড নার্ভ। এখান থেকেও পরীক্ষাতে আসে, এখান থেকেও পরীক্ষাতে আসে। সেন্সরি নার্ভ যেগুলোকে আমরা কি করি, সেন্সেশন পেয়ে থাকি, যেমন ব্যথা, তাপ, স্পর্শ, চাপ, মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডে পৌঁছায় দেয় সেন্সরি আঁকে। ঠিক আছে, কি কি সেন্সরি নার্ভ কয়টা? 128। আমাদের ক্রিনিয়াল নার্ভ কতটি? মোট 12 জোড়া। 12 জোড়ার মধ্যে যদি 3টা বাদ দিই, -3, তাহলে থাকে কত? 8, 9, 9টা থাকে। তাহলে প্রথম 3টা নার্ভের নাম হচ্ছে সেন্সরি নার্ভ। সে নার্ভ কয়টা? 3টা, এটা মুখস্থ করবেন। সেন্সরি নার্ভ 3টা মুখস্থ করবেন। সেন্সরি নার্ভ 3টা, কত নাম্বার? 1 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বার। 1, 2, 8, 128 বলা হয়, 128 বলা হয়। অলফ্যাক্টরি, গন্ধ নিতে সাহায্য করে। অপটিক, দৃষ্টি নিতে সাহায্য করে। অডিটরি, মানে আমাদের কানে শ্রবণ করতে সাহায্য করে। এই দেখেন, এই গন্ধ কি আমরা দেখতে পাই? দৃষ্টি, এই জিনিসগুলোকে টাচ করা যায়? গন্ধকে কি টাচ করা যায়? শ্রবণ, এগুলোকে টাচ করা যায়? কানে শোনাগুলো ধরা যায়? এইগুলোকে বলা হয় সেন্সরি, যেগুলো আমরা অদৃশ্যমান, সেই নার্ভগুলোকে বলে সেন্সরি নার্ভ। মনে রাখার কৌশল 128, একটা ছন্দ রয়েছে, সাকিবুল হাসান সেঞ্চুরি করছে 128টি। ওকে, মনে রাখার কৌশল হচ্ছে সেঞ্চুরি করছে 128টি, অলফ্যাক্টরি, অপটিক এবং অডিটরি। এরপরে হচ্ছে মোটর। মোটর মানে কি? নড়াচড়া, হ্যাঁ, মুভমেন্ট, যেগুলো মুভমেন্ট করতে পারি।
পেশিকে মুভমেন্ট করবে, হাতকে মুভমেন্ট করবে, কথা বলতে সাহায্য করে, সেটা হচ্ছে 346। মোটর কয়টি? 5টা। তাহলে সেন্সরি জানলাম হচ্ছে 3টা, আর মোটর কয়টা? 5টা। মোটর কয়টি? 5টা। সে 5টার সংখ্যা কত? 346। 346 আমি বলে থাকি 346 মোটর, MOTOR, মোটর মানে ম্যাচ, MATCH। সাকিব আল হাসান 346টা ম্যাচ খেলেছে। কয়টা? 346টা ম্যাচ খেলেছে। কত নম্বর ম্যাচ খেলতে পারে নাই? 11 এবং 12। তাহলে কয়টা মোটর জানলাম? 346। 346, 11 এবং 12। পরীক্ষাতে আসে যে নিচের কোনটি মোটর নার? হ্যাঁ, 346, 11 এবং 12। তাহলে মোটর নার রয়েছে 5টা, মুখস্থ করবেন। মোটর নার 5টা। কিভাবে মুখস্থ করবো? 346 ম্যাচ, মোটরে ম্যাচ। হ্যাঁ, 11 এবং 12তম ম্যাচ খেলে নাই, 11 এবং 12তম ম্যাচ খেলে নাই। এই যে অপোলো মোটর, অপোলো, অপোলো মানে কি? অপোলো মানে আই, আই। হ্যাঁ, অপোলো মানে আই। মোটর মানে মুভমেন্ট, মুভমেন্ট, মুভমেন্ট। তাহলে আই মুভমেন্ট করতে সাহায্য করলে অপোলো মোটর, চোখ নড়াচড়া। আই বল মুভমেন্ট করতে অপোলো মোটর, এভাবে মুখস্থ করবেন। হ্যাঁ, তাহলে আমরা জানলাম মোটর নার্ভ যেগুলো মুভমেন্ট করতে সাহায্য করে সেগুলা। তাহলে মোটর মানে ম্যাচ, 346, 11 এবং 12 ম্যাচ, 128টা সেঞ্চুরি করছে। তাহলে 8টা মুখস্থ করে ফেলছি। 12টার মধ্যে আমরা কয়টা মুখস্থ করতে পারলাম? 3টা মুখস্থ করলাম। সেঞ্চুরি, সেঞ্চুরি করছে 128টা সেঞ্চুরি করছে। 1, 2 এবং 8, 1, 2, 8 হচ্ছে সেঞ্চুরি। কে করছে? সাকিব আল হাসান। ওকে। কতটি ম্যাচে করছে? মোটর, মোটর মানে 346, 346, 11 এবং 12, 11 এবং 12, 11 এবং 12তম ম্যাচে মানে করতে পারে না, মানে খেলতে পারে না। 346, 11 এবং 12 মিক্সড। হ্যাঁ, মিক্সড কয়টা থাকে? গেল 5 এবং 3, 8টা যদি চলে যায় তাহলে থাকে কত? 12-র মধ্যে যদি 8 বাদ দিয়ে থাকে 4 থাকে। তাহলে মিক্স নার্ভ কয়টা? 4টা। মিক্স নার্ভ কয়টা? 4টা। তাহলে এভাবে মুখস্থ করব। সেন্সরি নার্ভ হচ্ছে 3টা, মোটর নার্ভ হচ্ছে 5টা, এবং মিক্সড বা বোথ নার্ভ হচ্ছে 4টা। কত হচ্ছে? 12। এই 4টা নার্ভের মুখস্থ হচ্ছে। সাকিব আল হাসানের জার্সি নাম্বার কত? 75। তাহলে 7, 7 এবং 9, 7 এবং 9। অভিষেক মানে কত তারিখে খেলা শুরু করেছিল? অক্টোবরে, অক্টোবরের 9 তারিখে, 9th অক্টোবর, মানে 9 এবং 10, 9 এবং 10। খুবই সুন্দর। তাহলে 75, 9 এবং 10 হচ্ছে মিক্সড নার্ভ। আপনাদের জন্য মনে রাখার কৌশল, এই যে সাকিব আল হাসান, সাকিব আল হাসান, সাকিব আল হাসান আমাদের অলরাউন্ডার প্লেয়ার। তো জার্সি নাম্বার কত? 75 নাম্বার জার্সি। তাহলে 75 নাম্বার জার্সি, 7 এবং 5, এটা কি? আপনার মিক্সড নার্ভের নাম, মিক্সড, মিক্সড নার্ভ। 7 এবং 5। অভিষেক হয়েছে কত তারিখে? অক্টোবর, অক্টোবর মাস কত? 10। কত তারিখে? 9 তারিখে। তাহলে মিক্সড নার্ভ মনে রাখা কৌশল, সাকিব আল হাসান কি হয়েছে আপনার? অভিষিক্ত ম্যাচ, মানে যে তারিখে তার ক্লাস শুরু হয়েছিল। সাকিব আল হাসানের জার্সি নাম্বার 75। ঠিক আছে, সাকিব আল হাসানের জার্সি নাম্বার 75, 7 এবং 5 হচ্ছে মিক্স নার্ভ। ঠিক আছে, 10 এবং 9 হচ্ছে আপনার নার্ভের নাম। এই একটা গেল, কয়টা গেল? 4টা, এখানে 4টা। এরপর আছে ম্যাচ, মোটর, মোটর নার্ভ কত? মোটর নার্ভ হচ্ছে আপনার 346টা ম্যাচ খেলেছে, 346 ম্যাচ খেলেছে। 11 এবং 12তম ম্যাচ খেলতে পারে না, 11 এবং 12তম ম্যাচ। তাহলে এখানে কয়টা রয়েছে? 3, 4, 6, 1, 2, 3, 4, 5টা। এখানে রয়েছে কয়তো? 5টা, 5, 4, 9। ঠিক আছে, এগুলো মোটর। আর সেঞ্চুরি করছে কয়টা? 128টা, 128টা। এখানে দেওয়া রয়েছে সাকিব আল হাসান। হ্যাঁ, মিক্সড নার্ভ। সাকিব আল হাসান কি করছে? 75, 75, 9 এবং 10 নাম্বার নার্ভ হচ্ছে মিক্সড নার্ভ। এরপরে হচ্ছে মোটর নার্ভ বা ম্যাচ, মনে রাখা কৌশল, ম্যাচ, মোটর মানে মোটর নার্ভ 346, 11 এবং 12, 5টা মোটর নার্ভ। এরপর হচ্ছে সেঞ্চুরি নার্ভ হচ্ছে 128, 1 নাম্বার নার্ভ, 2 নাম্বার নার্ভ এবং 8 নাম্বার নার্ভ, 3টা হচ্ছে সেঞ্চুরি। টোটাল হচ্ছে 12টা। এ পর্যন্ত কি বুঝতে কার অসুবিধা? একটু কমেন্টস করুন, প্রয়োজনে আমি আবার রিপিট করব। কোনো ভয় নাই, লজ্জা নাই, শিখতে হবে। চাকরি পেতে হলে শিখতে হবে। এগুলো কেন আমি এত চিল্লাচিল্লি করে এই সাকিব আল হাসানের ছবি বের করে এত গল্প সাজাইলাম কেন? পরীক্ষাতে আসবে, কি আসবে জানেন? যে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি, কি আসবে? মোটর নার্ভ, মোটর নার্ভ। হুম, প্রশ্ন আসছে, 1 নাম্বার দেওয়া রয়েছে এখানে 346, 11, 12 না দিয়ে থাকবে 7, 2 নাম্বার দেওয়া থাকবে 5, 3 নাম্বার দেওয়া থাকবে 9, 4 নাম্বার দেওয়া থাকবে আপনার এই যে এর মধ্যে যে কোনো 11। তাহলে আপনি জানেন
যে প্রশ্ন করছে মোটর নার্ভ, মোটর মানে কি? মোটর মানে ম্যাচ। সাকিব আল হাসান ম্যাচ কয়টা খেলেছে? 346, 11 এবং 12। তাহলে থ্রি নেই, থ্রি আছে, এর মধ্যে থ্রি নাই। ফোর আছে, ফোর নাই। সিক্স আছে, সিক্স নাই। 11 আছে, এই যে 11 আছে, 4 নম্বর অপশন 11। 11 হচ্ছে মোটর নার্ভ। স্যার আবার বলেন। ওকে, আবারও বলছি, আবারও এক নজরে মনে রাখার টিপস। আমাদের মোট ক্রেনিয়াল নার্ভ, যারা বোঝেন নাই তাদের জন্য আবারও, হ্যাঁ, যারা বোঝেন নাই তাদের জন্য আবারও। এটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব, নেক্সট ক্লাসটা পরবর্তী শেষ হবে, ঠিক আছে? আমাদের যে ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ কতটি রয়েছে? 12টা। এটা মুখস্থ করবেন, ক্রেনিয়াল নার্ভ কতটি রয়েছে? 12টা। ক্রেনিয়াল নার্ভ রয়েছে 12টা, আমাদের ক্রেনিয়াল নার্ভ রয়েছে 12টা। এই ক্রেনিয়াল নার্ভকে 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে ভাগ করছে। এক নাম্বার হচ্ছে সেন্সরি, সেন্সরি, সেন্সরি নার্ভ রয়েছে। 2 নাম্বার হচ্ছে মোটর, মোটর নার্ভ রয়েছে। 3 নাম্বার হচ্ছে মিক্সড বা বোথ বলা হয়, ঠিক আছে? এই 12 জোড়া নার্ভকে, এই 12 পেয়ার্স নার্ভকে, এই 12 জোড়া নার্ভকে 3 ভাগে ভাগ করা হয়, সেন্সরি, মোটর এবং মিক্সড। সেন্সরি নার্ভ কাকে বলে? যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, যেমন ভিশন, তারপরে আপনার হেয়ারিং এবং টেস্ট, এগুলো হচ্ছে সেন্সরি। সেন্সরি নার্ভ কয়টা? 3টা। সেন্সরি নার্ভ হচ্ছে কয়টা? 3টা। সেটা হচ্ছে নাম্বার 1, 2, 8, 128 বলে থাকি। তাহলে সেন্সরি নার্ভ কয়টা গেল? 3টা। সেঞ্চুরি নার্ভ হচ্ছে 3টাই। যে মৌসুমী খান লিখছে সাকিব আল হাসান 346 ম্যাচে 128টি সেঞ্চুরি করেছে, 11 এবং 12তম ম্যাচে ব্যাটিং করতে পারেনি। খুব সুন্দর। তাহলে যারা বোঝে না তাদের জন্য, আমাদের মোট ক্রিনেল নার্ভ হচ্ছে 12 জোড়া। ক্রিনেল নার্ভ 12 জোড়াকে 3 ভাগে ভাগ করছে। সেঞ্চুরি নার্ভ বলা হয়, মোটর নার্ভ বলা হয়, মিক্স নার্ভ বলা হয়। সেঞ্চুরি নার্ভকে 3টা নার্ভকে সেঞ্চুরি নার্ভ বলা হয়। সেই 3টা নাম্বার হচ্ছে 128 বলা হয়। 1 নাম্বার নার্ভ, 1 নাম্বার নার্ভ, 2 নাম্বার নার্ভ এবং 8 নাম্বার নার্ভকে সেঞ্চুরি নার্ভ বলা হয়। 3টা গেল। মোটর নার্ভ রয়েছে কয়টা? 5টা। মোটর নার্ভ কয়টা? 5টা। সেটাকে বলে 346, 346, 11 এবং 12। কয়টা গেল এখানে? 5টা রয়েছে। কয়টা দেখেন? 346, 3 নাম্বার নার্ভ, 4 নাম্বার নার্ভ, 6 নাম্বার নার্ভ, 3টা রয়েছে। এখানে রয়েছে 11, 11 এবং 12, তাহলে 5টা। তাহলে মনে রাখা কৌশল 346, মনে রাখা কৌশল 346, 11 অ্যান্ড 12। এটা কি? মোটর নার্ভ, MOTOR। মোটর নার্ভ কয়টা? 5টা। মোটর নার্ভ কয়টা? 5টা। 346, 11 এবং 12। মনে রাখার কৌশল 346 ম্যাচ খেলেছে মোটরের ম্যাচ, 11 এবং 12তম ম্যাচ খেলে নাই। কি করেছে? সেঞ্চুরি করেছে। সেঞ্চুরি মানে কি? সেঞ্চুরি, সেঞ্চুরি করেছে কত? 128টা সেঞ্চুরি করেছে। তাহলে কয়টা মুখস্থ হলো? 3টা এবং 5টা, 8টা নার্ভ আমাদের মুখস্থ করে ফেলেছি। মিক্সড নার্ভ কাকে বলে? যে নার্ভগুলো সেন্সরির কাজও করে এবং মোটরের কাজ করে, সেগুলোকে মিক্সড নার্ভ বলে। সেই মিক্সড নার্ভ কতটি? 7, 5। সাকিব আল হাসানের জার্সি নাম্বার 7, 5 ছিল বলে 7, 5 দেওয়া আছে। 7, 5 এবং 9 এবং 10, 9 এবং 10। তাহলে এবার 7 নাম্বার নার্ভ, 5 নাম্বার নার্ভ, 9 নাম্বার নার্ভ এবং 10 নাম্বার নার্ভ কয়টা হচ্ছে? 1, 2, 3, 4, 4টা। তাহলে যদি যোগফল করে দেখি তো 3 এবং 5-এ 8 এবং 4-এ 12। এই হচ্ছে 12টা আমাদের ক্রেনিয়াল নার্ভ। এই 12টা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। যদি গল্পের আকারে সাজায়, তাহলে এই জার্সিটা যদি গল্পের আকারে সাজায়, যদি গল্পের আকারে সাজিয়ে থাকি, তাহলে 3 ভাগে। প্রথম হচ্ছে মিক্সড, মিক্সড নার্ভকে সাকিব আল হাসান, সাকিব আল হাসানের জার্সি নাম্বারও 75, যারা ক্রিকেট খেলা দেখে তারা জানে। 75 নাম্বার জার্সি সাকিব আল হাসান। তাদের সাকিব আল হাসানের মিক্সড নার্ভ হচ্ছে 75, 7 এবং 5। অভিষেক হয়েছে, মানে খেলা শুরু করছিল তার জীবনে অক্টোবর মাসের 9 তারিখে। তাহলে আমরা মনে রাখলাম 4টা মিক্সড নার্ভ সাকিব আল হাসানের জার্সি নাম্বার দিয়ে, 75, 9 এবং 10। এটা হচ্ছে মিক্সড নার্ভ। মোটর, মোটর মানে ম্যাচ মনে রাখার কৌশল। কয়টা মোটর? 5টা মোটর নার্ভ। সেটা হচ্ছে 3, 4, 6, 346 ম্যাচ, 11 এবং 12তম ম্যাচে সে ক্লাস মানে ব্যাটিং করতে পারে নাই। সেঞ্চুরি করছে কয়টা? 3টি। খালি যদি গল্পটা বলি, সাকিব আল হাসান 75 নাম্বার জার্সি নিয়ে অক্টোবর মাসের 9 তারিখে খেলা অভিষিক্ত হয়েছিল। এটা হচ্ছে মিক্সড নার্ভ। কতটি ম্যাচ খেলেছে তার জীবনে? 346টা ম্যাচ খেলেছে।
দুইটা ম্যাচ খেলতে পারে নাই, 11 এবং 12তম ম্যাচ তার লাইফে খেলতে পারে নাই, এবং টোটাল তার লাইফে সেঞ্চুরি করছে 128টা। যারা ক্রিকেট বোঝে তাদের জন্য একটু সুবিধা হচ্ছে, যারা ক্রিকেট বোঝে না তারা সেঞ্চুরি, ম্যাচ, অভিষেক, জার্সি নাম্বার একটু কঠিন হয়ে যাচ্ছে, এলোমেলো। যারা সবাই যে ক্রিকেট খেলা দেখে এমনটি নয়, মেয়েরা তো একটু কম দেখে ছেলেদের তুলনায়, যেহেতু এটা ছেলেদেরই খেলা বর্তমান বিশ্বে, মেয়েরাও বর্তমানে এগিয়ে রয়েছে বাংলাদেশের ক্রিকেট টিমে। তাহলে আপনারা যারা ক্রিকেট খেলা বুঝতে অসুবিধা হয় তারা মনে রাখবেন, সেঞ্চুরির নার্ভ হচ্ছে তিনটা, 128, 128, এবং মোটর নার্ভ হচ্ছে 3, 4, 6, 11 এবং 12, এবং মিক্স নার্ভ হচ্ছে 7, 5, 9 এবং 10। ওকে, মুখস্থ করতে পারলে থ্যাংক ইউ। ক্লাসে অনেকেই, মায়াবিনীকে আমি শেখাচ্ছিলাম, থ্যাংক ইউ মায়াবিনী। যদি ক্লিয়ার হয়ে থাকেন, পরীক্ষার হল পর্যন্ত যদি ক্লিয়ার থাকতে পারেন, তাহলে আমি সার্থকতা। 12 সালের 12 তারিখে, বাহ, তানজিলা আফরোজ সাকিব আল হাসানের বড় ফ্যান, আমিও জানি। সাকিব আল হাসান বিয়ে করছে কত জানেন? 12, 12, 12, জানেন? সাকিব আল হাসান বিয়ে করছে। কে কে কমেন্টস করছে? তানজিলা আফরোজ। তানজিলা আফরোজ তো খুবই সাকিব আল হাসানের, আমার বিশ্বাস তানজিলা আফরোজ সাকিব আল হাসানের ওয়াইফের নামও জানে। সাকিব আল হাসানের ওয়াইফের নাম শিশির। শিশির, হ্যাঁ, শিশির। শিশির। সাকিব আল হাসানের 3টা বেবি রয়েছে, 3 বেবি, 3 বেবি রয়েছে, হ্যাঁ। দুইটা মেয়ে, দুইটা মেয়ে, একটা ছেলে, লাস্টেরটা ছেলে হয়েছে। সাকিব আল হাসানের 3টা মেয়ে রয়েছে। সাকিব আল হাসান বিয়ে করছে 12, 12, 12, বাহ। এগুলা পড়াশোনার মধ্যে নাই, এর জন্য দিয়ে দিলাম। হ্যাঁ, ওই সময় খুবই বলছিল যে বাংলাদেশে 12, 12-তে কি হবে, হ্যাঁ, 12 মাস, ডিসেম্বর মাসের 12 তারিখ, 12 সাল, এই ডেটে সাকিব আল হাসান বিয়ে করেছে। যাক, এটা পড়াশোনার কোনো অংশ নয়, যেহেতু সাকিব আল হাসানকে নিয়ে আমাদের আলোচনা করা হচ্ছিল, বাংলাদেশের অলরাউন্ডার একজন ব্যাটিং ছিলেন উনি। ঠিক আছে, ওনার জার্সি নাম্বার দিয়ে আপনাদের ক্রিমিনাল নার্ভটা মুখস্থ করা হলো, সবাই জানে। বা জীবনে স্যার কোনো ক্রিকেট ফুটবল খেলায় দেখি নাই, বা না দেখলেও আপনি যে সাইফুল হাসানের বিয়ের ডেট মুখস্থ করে রাখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে লাস্ট পর্যন্ত 42, 47 ক্লাস অংশগ্রহণ করেছেন এবং আমার কথা মনে শুনেছেন, কনসেন্ট্রেশন ধরে রেখেছেন, এর জন্য প্রত্যেককেই মেনি মেনি থ্যাঙ্কস। আজকে রাত্রে আপনাদের ক্লাসটা নেওয়া হবে, বাকি ক্লাস নেওয়া হবে এখান থেকে, নিউরন থেকে শুরু করে সাইনাপস, হ্যাঁ, নিউরোট্রান্সমিটার, ডোপামিন, সেরোটিন, গাবা, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে রাত্রে আপনাদের নেওয়া হবে, মানে নার্ভাস সিস্টেমের আজকে শেষ করে দেওয়া হবে। এই ক্লাসটা আপনারা রাত্রে অবশ্যই অবশ্যই কানেক্টেড হবেন, এটাও পাবলিক পেজে আপনাদের সবার জন্য দেওয়া হবে। আর আপনারা ক্লাসটি শেয়ার করেন, যারা শেয়ার করেন নাই, যদি মনে করেন, যেহেতু ফেসবুক পেজ একটা পার্সোনাল পেজ, নিজের, সবাই সবকিছু শেয়ার করে না, যদি মনে হয় শেয়ার করার প্রয়োজন হয় তাহলে শেয়ার করেন। আর আপনারা যারা ক্লাস করেছেন প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আপনারা যারা এখনো ভর্তি হন নাই, তারা দ্রুত, খুবই দ্রুত ভর্তি হয়ে যান। মিস করা, একটা ক্লাস মিস করা মানে আপনাদের লস। এর জন্য আপনাদের সুযোগ দেওয়া হলো। আমাদের টোটাল ক্লাস নেওয়া হবে 25 ক্লাস, 25টা ক্লাস নেওয়া হবে, 25টা ক্লাস টেস্ট নেওয়া হবে, 5টা সুপার মডেল টেস্ট নেওয়া হবে, 5টা রিভিশন ক্লাস হবে। এই কোর্সটা শুধু আপনাদের জব প্রিপারেশন নয়, বিএনএমসি লাইসেন্স পরীক্ষাতে যে কত উপকার হবে, ঠিক আছে, কত যে উপকার হবে আপনারা বুঝতে পারবেন পরীক্ষার হলে গিয়ে। সন্ধে সন্ধে অনেক মেধাবী স্টুডেন্ট আমার ব্যাচে ভর্তি হয়, আর মেধাবী স্টুডেন্টদের সাথে ব্যাচে ভর্তি হওয়ার সৌভাগ্য সবার হয় না। আপনারা হয়তো বা জানেন না, আমার ব্যাচের ফার্স্ট ব্যাচের যে স্টুডেন্টগুলো ছিল অনেক অনেক মেধাবী, মানে 100+ স্টুডেন্ট ছিল, ফার্স্ট ব্যাচে 100+ স্টুডেন্ট ছিল, তারা প্রত্যেকে অনেক মেধাবী স্টুডেন্ট। এবং ওই 100+ স্টুডেন্ট এই সেকেন্ড ব্যাচেও, যেটা নাম দেওয়া হয়েছে ট্রাইজ নাম, এই ট্রাইজ ব্যাচেও ওই 100+ স্টুডেন্টের মধ্যে প্রায় 50% স্টুডেন্ট, 60% স্টুডেন্ট ট্রাইজ ব্যাচে আবার নতুন করে তারা অ্যাডমিশন দিচ্ছে। একই ক্লাস, একই মানুষ, তারপরেও তারা আমাকে বিশ্বাস ভরসা রেখে আমার ব্যাচে ভর্তি হয়েছে। এবং সব থেকে মজার বিষয়, মেধাবী স্টুডেন্টদের সাথে কোচিংয়ে কানেক্টেড হওয়া, এটা মানে যারা একটু তুলনামূলক, যারা পড়াশোনা পিছিয়ে বা ফ্যামিলির জন্য পড়াশোনা করতে পারে না, বাচ্চা কাচ্চা, চাকরি, মেন্টাল ডিপ্রেশন, বিভিন্ন কারণে যারা পড়াশোনায় পিছিয়ে থাকে, তারা এই, যারা মানে চালাক, ট্রাইজ, যারা মানে খুবই দ্রুত গতিতে পড়াশোনার জন্য এগিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে তারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, তাদের কমেন্টসের আলোকে নিজের পড়াশোনার মানে মোটিভেশন হবেন, ভালো শিখতে পারবেন, তারা নতুন নতুন শেখায়। আমি কিন্তু স্টুডেন্টদের কাছে অনেক কিছু শিখেছি, অনেক।
আমি যদি 5টা শেখাই স্টুডেন্টদের, এক্সট্রা কথা বলি, আমি যদি স্টুডেন্টদের কোন নম্বরে টাকা পাঠাবেন, বিকাশ নাম্বার হচ্ছে এই যে এখানে বিকাশ নাম্বার দেওয়া রয়েছে, সীমা খাতুন কমেন্টস করছে কোন নম্বরে টাকা পাঠাবেন, এই নাম্বারে 017010140264091, হ্যাঁ, 402640 শেখা নাম্বার, এটা বিকাশ নাম্বার, এই নাম্বার আপনারা টাকা পেমেন্ট করবেন 250 টাকা মাত্র। ওকে, তা যেটা বলতেছিলাম যে যারা সুপার ডুপার স্টুডেন্ট ঈদের ছুটিতে বাড়ি যাবো, কয়েকদিনের জন্য ক্লাস অফ রাখলেন স্যার, ওকে, ক্লাস অফ রাখবো, আপনাদের মেসেঞ্জার গ্রুপ অ্যাড করা হয়েছে, মেসেঞ্জার গ্রুপে আপনারা নিজেদের মতামত, ভালো লাগা, খারাপ লাগা, রাগ, অভিমান, ভালোবাসা সবকিছু মেসেঞ্জার গ্রুপে আপনারা, আপনাদের জন্যই মৌসুমী খান অ্যাড করেছে, আপনারা এখানে মৌসুমী খান কমেন্টস করছিল, মৌসুমী খান আছে, এই যে মৌসুমী খান, মৌসুমী খানের সাথে যোগাযোগ করে আপনারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবেন। সেখানে আপনাদের কোনো কোশ্চেন নিয়ে সমস্যা থাকলে সেখানে শেয়ার করতে পারবেন, কোনো পার্টনার তৈরি করলে সেখানে শেয়ার করবেন, ঠিক আছে, এভরিথিং আপনাদের মেসেঞ্জার গ্রুপে আপনারা আলোচনা সমালোচনা করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ যেহেতু এটা আপনাদের পিডিএফ দেওয়া হবে, আমার ইনফরমেশন দেওয়া থাকবে, বেশি গ্যাদারিং হয়ে যায়, এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রাইভেসি মেনটেন্স করা হয়েছে, অনলি অ্যাডমিন কমেন্টস করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে, আপনারা শুধু ভোট দিতে পারবেন। মাঝে মধ্যে আমি আপনাদের পোল সিস্টেম করব, কখন ক্লাস নেব, কি ক্লাস নেব, কিভাবে নেব, আপনারা ইয়েস নো মতামত প্রশ্ন করবেন, আপনার মতামত নো আসতে পারে। আমি একটা আশ্চর্য হলাম, গত রাত্রে আপনাদের যে পোল সিস্টেম করছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে আজকে ক্লাস নিলে উপকার হয় কার, 53 পার্টিসিপেন্ট, 53 জন পার্টিসিপেন্ট ভোট দিয়েছে ইয়েস, কিন্তু বাকি জন কোনো ভোট দেয় নাই। আরে ভাই নো দেন, আপনার তো গণতন্ত্র অধিকার রয়েছে, আপনি না দিলে আপনাকে তো আমি বকা দেবো না কিছু করুন। আমার তো নো ভোট গুলো দেখতেছিলাম যে কেউ নোট দিচ্ছে না কেন, নো তো কারো না কারোর তো সমস্যা রয়েছে, অনেকে যারা সকালে টিচার, কলেজে টিচিং দিচ্ছে, যারা মর্নিং ডিউটিতে আছে, হ্যাঁ, বিভিন্ন প্রবলেমে থাকতে পারে, অনেকে আজ মার্কেটে গেছে যেহেতু ঈদের সময় কেনাকাটা করা লাগে, তারা নোট দিতেই পারে। ঠিক আছে, এই জন্য আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন, নো দেবেন, ইয়েস দেবেন, যার যেটা সমস্যা সেটা আপনার প্রকাশ করবেন। যারা আমাকে চেনে বা এর আগে ক্লাস করেছে জানেন আমি আপনাদের কথায় রাগ করি কম, যেহেতু আপনারা স্টুডেন্টস, আপনারা আমার ছোট ভাই ছোট বোন, ঠিক আছে, আদরের, আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। এর জন্য আপনারা অবশ্যই মতামত প্রকাশ করবেন, ঠিক আছে, ভালো খারাপ যেটাই হোক, পক্ষে বিপক্ষে জারি যাক, মতামত প্রকাশ করবেন। তো আজকে এ পর্যন্তই, আর ক্লাস দীর্ঘায়িত করব না, ঠিক আছে। আর আজকে আপনারা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই।